হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো থার্মোডাইনামিক্সের 9 নাম্বার লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। আমরা 8টা লেকচার শেষ করে ফেলছি এন্ড লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে কিনা এনট্রপির থিওরি আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এনট্রপির ফর্মুলা শিখবো এবং সেখান থেকে কিভাবে ম্যাথ আসলে কি করা লাগবে সেগুলো আমরা আজকে জানবো। তার আগে আমি ভিডিওটা একটু শেয়ার করে নিই এন্ড আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আগে আমি করে নিই, দাঁড়াও। তোমরা করার আগে আমি করবো, দাঁড়াও। তোমরা পরে করবা, তোমরা আমার আগে করবা না। দেখো আমার আগে করলে কিন্তু খবর আছে, ঠিক আছে? আমার আগে এইসব কাজ করা যাবে, এগুলো সবার আগে আমি করব। এইসব কাজে লিড দিব আমি, ঠিক আছে? বস আগে করবে, তারপর তোমরা করবা, তার আগে না। চলো, ফিজিক্স ফ্রি ক্লাস। ওকে, একটু শেয়ার দিয়ে দেই, ঠিক আছে? ওকে, চলে গিয়েছে আমাদের গ্রুপে ভিডিও। নাইস, ওকে। এন্ড আপনারা যারা ক্লাসে জয়েন করছেন আপনারা চাইলে ভিডিওটা একটু শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে চাইলে একটু মেনশন করতে পারেন কমেন্ট সেকশনে। জোরাজুরি কিছু নাই, বাট স্টিল যদি করেন ইট উইল বি হেল্পফুল টু আস। যদি আপনার প্রোফাইলে শেয়ার করতে সমস্যা হয়, ইন দ্যাট কেস আমাদের গ্রুপে শেয়ার করেন। আমাদের এই যে গ্রুপটা, ফ্রি ক্লাসের গ্রুপটা, এখানে শেয়ার করতে পারেন। আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, সেখানে শেয়ার করতে পারেন। যে কোনো একটা জায়গায় শেয়ার করলেই হবে। আপনার একটা শেয়ারের থ্রুতে দেখা যায় আরো 200-300 মানুষের কাছে ভিডিওটা চলে যায়, ঠিক আছে? সো আপনার শেয়ার আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু যদি কষ্ট করে শেয়ার করেন তাহলে আমাদের জন্য খুব 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 বেশি হেল্প হয়। এন্ড আপনার যারা ফ্রেন্ডরা আছে যাদের জন্য মনে হয় যে থার্মোডাইনামিক্স এই লেকচারটা ইম্পর্টেন্ট হতে পারে, তাদেরকে একটু কষ্ট করে যদি কমেন্ট সেকশনে মেনশন করেন তাহলে ব্যাপারটা আরো জমে যায় ভাই, আরো জমে যায়, ঠিক আছে? এন্ড এত কিছুর পর আমাকে একটু কষ্ট করে জানান আপনারা সবাই ভালো আছেন কিনা, এন্ড আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। চলো একবার আমি সাউন্ডটা শুনি। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। পোলাবান, কি অবস্থা? কে যেন বলছে না করবো না, ধন্যবাদ ধন্যবাদ। কে যেন বলছে না করবো না, থ্যাংক ইউ। অনেকগুলা ধন্যবাদ ভাই, অনেকগুলা ধন্যবাদ। করিস না ভাই, থাক, ঘুমা ভাই ঘুমা। আপনার আগেই করছি। না না না, আমার আগে করা সম্ভব না, আমার আগে কেউ করতে পারবে না, ঠিক আছে? সবার আগে আমি করবো, আমার আগে কেউ না। আই এম দ্য বস হিয়ার, ওকে? ওরে সেরা ভাই। কাকে কে মেনশন দিয়েছে? শিখা মেনশন দিয়েছে, সেরা। ওকে, তারপর কি মেনশন দিয়েছে? মারিয়া মেনশন দিয়েছে, গ্রেট। হাবিবা মেনশন দিয়েছে, ওকে। অনুশ্রী বলছে হ্যালো দাদা। হ্যালো অনুশ্রী, কি অবস্থা? ওকে। আরাফাত বলছে আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। গালিব বলছে দাদা কেমন আছেন? আই এম ডুইং গ্রেট ব্রো, তোমার কি অবস্থা? আমি বহুত ভালো আছি, তোমার কি খবর? ঠিক আছে দাদা। কার্নোর ইঞ্জিন থেকে উঠে ক্লাস করতে আসলাম। কার্নোর ইঞ্জিন আমরা আরেকটু পরে করবো, আমরা এখনো কার্নোর ইঞ্জিনে যাই নাই, ঠিক আছে? আমাদের হয়তো বা আজকের ক্লাসটা শেষ হওয়ার পর দেন আমরা কার্নোর ইঞ্জিনের দিকে যেতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। না ভালো নাই, কি আর করবা? ভালো না থাকলে কি আর করবা? জীবন আসলে একটা বেদনা, ভালো থাকা আসলে একটা আপেক্ষিক ব্যাপার, বুঝছো? যাই হোক, আরাফাত বলছে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমি ভালো আছি। ওকে, সব ওকে দাদা। আপনি? হ্যাঁ আমি ভালো আছি রে, আমি ভালো আছি। অনিন্দম, আচ্ছা অনিন্দম নতুন শুনলাম, সবসময় অরিন্দম শুনছি। অনিন্দম নামটা আসলেই নতুন। আচ্ছা অনিন্দম কি বলছে? দাদা কেমন আছেন? ভালো আছি। অনিন্দম তুমি কেমন আছো? শার্টটা ইস্ত্রি করে নিতেন ভাই। আমি একটা আসলে ব্যাচেলার মানুষ, ব্যাচেলার মানুষের শার্ট আয়রন করা থাকলেই কি না থাকলেই কি ভাই, ঠিক আছে? আই এম দ্য বস, ওকে। আরে দাদা জি, হ্যাঁ আমি বিগ ফ্যান। ওকে ওকে মুসাব্বির। বিলাস একজনকে মেনশন দিছো, ধন্যবাদ। আমি দিছি মেনশন, ধন্যবাদ আফিফা। মীর বলছে বিগ ফ্যান স্যার। আমিও আপনাদের সবার অনেক বড় একজন ফ্যান, ঠিক আছে? ওকে। শান্ত বলছে হাই। হ্যালো শান্ত, হ্যালো, কি অবস্থা? বুয়েট ব্যান্ড হয়ে গেল, হ্যাঁ কই থেকে? ভাইয়া কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ দাদা কেমন আছেন? ভালো আছি। আফিফা ভালো আছি, কি অবস্থা? বিগ ফ্যান স্যার। এই যে আই এম অলসো হিয়ার, বিগ ফ্যান অফ ইউ গাইস। ওকে, সব ঠিক আছে ভাই, ক্লাস শুরু করি। সব ঠিক আছে। তোমাদের যে এন্ট্রপি পড়াইছিলাম তোমাদের মনে আছে? এই তোমাদের যে আমি এন্ট্রপি পড়াইছিলাম ভুলছো না মনে আছে? সেটা বলো আগে। এই যে আমরা একটা সুন্দর একটা জিনিস পড়ছিলাম, যে জিনিসটার নাম ছিল এন্ট্রপি, এটা কি তোমরা ভুলে গেছো না মনে আছে? বিগত বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার রাতে আমরা এন্ট্রপি পড়েছিলাম। কি ছিল এন্ট্রপি? একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ। কি ছিল? একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ। একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ। লেখো কি ছিল? একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ, ঠিক আছে? কি ছিল এন্ট্রপি? একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপি দিয়ে একটা সিস্টেমের বিশৃঙ্খলা কেমনে মাপতাম ভাইয়া?
ভাইয়া কেমনে মাপতাম? ভাই একটা সিস্টেমের এনট্রপি যত বেশি সেই সিস্টেম তত বেশি বিশৃঙ্খল। কি পড়েছিলাম আমরা? একটা সিস্টেমের এনট্রপি যত বেশি, দেখো সিস্টেমের এনট্রপি যত বেশি সিস্টেমে বিশৃঙ্খলাও তত বেশি। সিস্টেমে এনট্রপি যত বেশি ভাইয়া সিস্টেমে বিশৃঙ্খলাও তত বেশি। ঠিক আছে, একটা সিস্টেমে যত বেশি এনট্রপি থাকবে সেই সিস্টেমের বিশৃঙ্খলাও কি হবে? তত বেশি হবে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সিস্টেমের এনট্রপি, ধরো কোনো একটা সিস্টেমের উপর আমরা কি করছি, একটা প্রক্রিয়া চালাইছি, ঠিক আছে? ধরো এখানে একটা সিস্টেম আছে, তোমরা বলবে এটার উত্তর, ঠিক আছে? আমি জানি তোমরা পারবা। এখন দেখবো তোমাদের মনে আছে কিনা, তোমাদের মনে আছে নাকি এখান থেকে প্রমাণ হবে। চলো, একটা সিস্টেম আছে, এই সিস্টেমের উপর দিয়ে আমরা কি করছি, একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছি। এই সিস্টেম আমরা কি করছি, একটা তাপগতীয় প্রক্রিয়া চালিয়েছি। কি করেছি? এই সিস্টেম আমরা কি করেছি, তাপগতীয় প্রক্রিয়া চালিয়েছি। তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে এবং তোমাকে বলছে যে এই তাপগতীয় প্রক্রিয়া চালানোর ফলে সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাইল। কি হয়েছে? একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছি একটা সিস্টেমের উপর, এবং সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে কি হইলো, সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পেল। কি হলো ভাইয়া? সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পেল। প্রশ্ন কি জানো? প্রশ্ন হলো এই যে একটা তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাইলো, এর ফলে সিস্টেমের এনট্রপি কি বাড়ছে নাকি কমছে? মানে এই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তনটা কেমন? এনট্রপি কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? তোমরা বলবা। পোলাপান এটা তোমরা বলবা, এটা আমি বলবো না, আমি বলবো, তোমরা বলার পরে বলবো। ঠিক আছে, বলো কি হবে? আমার জীবনটাই এনট্রপি। আচ্ছা, ওকে ওকে। আরাফাত বলছে এনট্রপি বাড়বে, সেরা। পুষ্প বলছে এনট্রপি বেড়ে যাবে, জাস্ট। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? লিলুফা বলছে ইনক্রিজ, সেরা। রঞ্জন বলছে বাড়বে আশা করি। আশা করার আবার কি আছে, আসলেই বাড়বে রে ভাই। লিজা বলছে বাড়ছে, সেরা। বুশরা বলছে বাড়ছে, আরে সেরা ভাই। হুমিরা বলছে বৃদ্ধি পাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা বুঝাই যাচ্ছে এখানে কি হবে বলতো, এই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি বাড়বে। কি হবে? সিস্টেমের এনট্রপি বাড়বে। ওকে, সিস্টেমের এনট্রপি কি হবে? বাড়বে। বুঝাই যাচ্ছে ভাই, বিশৃঙ্খলা বাড়ছে মানে কি সিস্টেমের এনট্রপি তো বাড়বে, রাইট? আচ্ছা, এই যে সিস্টেমের এনট্রপি বাড়লো, এটাকে আমরা প্রকাশ করব কেমনে? কেমনে প্রকাশ করব? তোমাদের লাস্ট ক্লাস আমি বলছিলাম যে একটা সিস্টেমের এনট্রপি কখনোই নির্ণয় করা সম্ভব না, কারণ একদম ইউনিভার্সের যখন জন্ম হয়েছে তখন আমাদের ইউনিভার্সের এনট্রপি কত ছিল সেটা আমরা জানি না। সো এখন আমাদের ইউনিভার্সের এনট্রপি কত বা ইউনিভার্সে বিলং করে এমন একটা সিস্টেমের এনট্রপি কত সেটা বের করা কখনোই পসিবল না। আমরা যেটা বের করতে পারি সেটা হলো একটা সিস্টেমের উপর দিয়ে যদি একটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়, সেই তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের এনট্রপি কতটুকু চেঞ্জ হবে। আমরা কখনোই সিস্টেমের এনট্রপি বের করতে পারি না। আমরা কি বের করতে পারি? সিস্টেমের উপর দিয়ে যদি তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়, সেই তাপগতীয় প্রক্রিয়া চলার কারণে সিস্টেমের এনট্রপি কতটুকু চেঞ্জ হবে। তার মানে আমরা সিস্টেমের এনট্রপির পরিবর্তন বের করতে পারি, এনট্রপি কখনো বের করতে পারি না। এর জন্যই তোমাদের পরিবর্তন দিয়ে শিখাচ্ছি। এই যে দেখো, একটা সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে, আমরা দেখলাম সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাইছে, তার মানে কি সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাবে। তার মানে কি সিস্টেমের কি হবে? এনট্রপি বৃদ্ধি পাবে। বুঝছি ভাই, খুবই ইজি। এখন সিস্টেমের এনট্রপি যে বৃদ্ধি পাবে এটা প্রকাশ করব কেমনে? এইটা প্রকাশ করব ডেলএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ডেলএস এর মাধ্যমে। ভাইয়া ডেলএস কি? ভাইয়া ডেলএস কি? ডেলএস হলো সিস্টেমের এনট্রপির পরিবর্তন। কি? সিস্টেমের এনট্রপির পরিবর্তন। সিস্টেমের এনট্রপির পরিবর্তন। সবাই লেখো, ডেলএস কি? সিস্টেমের এনট্রপির পরিবর্তন। আরে আস্তাগফিরুল্লাহ, কিরে স্মার্ট বোর্ড কি গেল নাকি? সরি, সিস্টেমের এনট্রপির পরিবর্তন। ঠিক আছে, ডেলএসটা কি? সিস্টেমের এনট্রপির পরিবর্তন। এখন এই যে সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। সাপোজ এই যে ডেলএস যেটা দেওয়া আছে এটা পজিটিভ, ধরো এই ডেলএসটা কি? পজিটিভ। ভাইয়া ডেলএস পজিটিভ মানে কি? মানে এনট্রপির পরিবর্তন পজিটিভ। হোয়াট ডাজ দ্যাট মিন? এনট্রপির পরিবর্তন পজিটিভ মানে কি? মানে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাইছে। যদি ডেলএস পজিটিভ হয় আমরা কি বুঝবো? আমরা বুঝবো সিস্টেমের এনট্রপি বাড়ছে। কি বুঝবো? লেখো সবাই, সিস্টেমের এনট্রপি বাড়ছে। ঠিক আছে, এনট্রপি কি হইছে? বাড়ছে। আর যদি এমন হয় ডেলএস নেগেটিভ, যদি এমন হয় ডেলএস নেগেটিভ, তখন আমরা কি বুঝবো? এনট্রপির পরিবর্তন নেগেটিভ। ভাই পরিবর্তন নেগেটিভ মানে কি? মানে ওই রাশিটার ভ্যালু কমে গেছে। ঠিক আছে, সো ডেলএস নেগেটিভ মানে কি? ডেলএস নেগেটিভ মানে হলো সিস্টেমের এনট্রপি হ্রাস পাইছে। ঠিক আছে, এটা মানে কি? মানে হলো সিস্টেমের এনট্রপি হ্রাস পাইছে। সিস্টেমের এনট্রপি হ্রাস পাইছে।
এনট্রপি হ্রাস পাইছে। কি হইছে? হ্রাস পাইছে। ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছেন? খুবই ইজি, খুবই ইজি। ডেলএস পজিটিভ মানে কি? ডেলএস পজিটিভ মানে সিস্টেমের এন্ট্রপি তো পরিবর্তন হইছেই, এন্ড সেই পরিবর্তনটা পজিটিভ। পরিবর্তন পজিটিভ মানে কি? মানে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এন্ড ডেলএস নেগেটিভ মানে কি? মানে সিস্টেমের এন্ট্রপি হ্রাস পাইছে। মানে পরিবর্তন নেগেটিভ মানে কি? পরিবর্তন নেগেটিভ মানে কি? হ্রাস পাইছে। ঠিক আছে, এখন যদি ভাই এমন হয় ডেলএস জিরো, ডেলএস জিরো হইলে কি হবে? তোমরাই বলবা, আজান দিচ্ছে, আজানের পর আমি পড়ানো শুরু করতেছি, ততক্ষণে তোমরা কমেন্টে জানাও ডেলএস জিরো মানে কি। বলো, আমি আজান শেষ হওয়ার পর পড়ানো শুরু করতেছি, তোমরা এতক্ষণে কমেন্টে জানাবা ডেলএস জিরো মানে কি। চলো, আমি আজানের পর শুরু করতেছি। এটা বলো, এটা মানে কি? এটা মানে কি বলো? ওকে, দেখেন ডেলএস জিরো মানে কি? আপনারা অনেকে বলতেছেন ভাইয়া ডেলএস জিরো মানে সিস্টেমের এনট্রপি শূন্য। ভাই ডেলএস জিরো মানে সিস্টেমের এনট্রপি কেমনে শূন্য হয়? ডেলএস মানে কি? এনট্রপি। ডেলএস মানে তো এনট্রপি না। ডেলএস মানে হলো কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন। তাহলে ডেলএস জিরো মানে কি? মানে তুমি সিস্টেমের উপর দিয়ে এমন একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছো যেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি চেঞ্জই হয় না। ঠিক আছে, ডেলএস জিরো মানে কি? তুমি সিস্টেমের উপর দিয়ে এমন একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছো যেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি চেঞ্জই হয় না। ঠিক আছে, তাহলে ডেলএস পজিটিভ মানে কি? মানে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাইছে তার উপর দিয়ে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে। ডেলএস নেগেটিভ মানে কি? মানে হলো তার উপর দিয়ে, মানে সিস্টেমের উপর দিয়ে একটা তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের এনট্রপি হ্রাস পাইছে। আর ডেলএস জিরো মানে কি? সিস্টেমের উপর দিয়ে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালানোর ফলেও, মানে তুমি চালাইছো একটা তাপগতীয় প্রক্রিয়া, বাট স্টিল সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ বা সিস্টেমের এনট্রপির পরিমাণ একটুও চেঞ্জ হয় নাই। ঠিক আছে, খুবই ইজি, মনে থাকবে। ভেরি গুড, ভেরি গুড।
ওকে, এবার আসো ভাইয়া, এনট্রপি বের করার কি কোনো ফর্মুলা আছে? না ভাইয়া, এনট্রপি বের করার কোনো ফর্মুলা নাই, কিন্তু এনট্রপির পরিবর্তন বের করার একটা ফর্মুলা আছে। আবার বলতেছি, এনট্রপি বের করার কোনো ফর্মুলা নাই, কিন্তু এনট্রপির পরিবর্তন বের করার একটা ফর্মুলা আছে। সেটা কি? সেটা হলো ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। ঠিক আছে, এটা প্রথমে লেখো, এটা প্রথমে লেখো। ঠিক আছে, এখন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা সবসময় খাটবে না। ঠিক আছে, ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, এই ফর্মুলা সবসময় খাটবে না। এই ফর্মুলা কখন খাটবে? এই ফর্মুলা তখনই খাটবে যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট। ঠিক আছে, যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তখনই শুধুমাত্র খাটবে। লেখো, আমি বুঝাচ্ছি সবই, একটু ধৈর্য ধরো, 5টা মিনিট সময় দাও, সব বুঝে যাবে। ঠিক আছে, কি বলছি? এই ফর্মুলা কখন খাটবে? যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। মানে কি ভাইয়া? মানে কি? মানে হলো, দেখেন, আপনি কি করতেছেন, সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাচ্ছেন। যদি তাপগতীয় ওই প্রক্রিয়া চলার সময় বা চলাকালীন সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলেই শুধুমাত্র এনট্রপি আপনি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। যদি কনস্ট্যান্ট না থাকে তখন কি করতে হবে? তখন যেটা আমরা করব, আমরা প্রথমে এনট্রপির ফর্মুলা লিখব, ds ইজ ইকুয়ালস টু dq বাই টি। এইটা সবার জন্য খাটবে ভাইয়া। এটা সবার জন্য কিভাবে খাটে? ওই যে মনে আছে, আমরা বলছিলাম না, ক্ষুদ্র পরিবর্তনকে আমরা অলমোস্ট কনস্ট্যান্ট ধরে নিতে পারি। যেমন এখানে দেখো, এখানে তুমি কি নিয়ে কাজ করছো? বড় পরিবর্তন নিয়ে কাজ করছো, তাই না? এনট্রপির বড় পরিবর্তন নিয়ে কাজ করছো, তাপ শক্তির বড় পরিবর্তন নিয়ে কাজ করছো। বাট এখানে তুমি কি ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করতেছো? এই তাপ শক্তির ক্ষুদ্র পরিবর্তনের জন্য সিস্টেমের টেম্পারেচার আসলে খুব বেশি চেঞ্জ হয় না। সো আমরা তখন চাইলে সিস্টেমের টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। অনেকেই বুঝে না, তাই না? তার জন্য প্রথম ফর্মুলাটা আমরা আবার একটু বুঝি। দেখো, ডেলএস মানে কি? ডেলএস মানে হলো একটা সিস্টেমের এনট্রপির পরিবর্তন। ডেল কিউ মানে কি? ওই যে উপরে ডেল কিউ, ডেল কিউ মানে কি? তোমরা ডেল কিউ পড়ে আসছো। ডেল কিউ মানে কি? এই ডেল কিউ মানে কি? ডেল কিউ মানে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন। সিস্টেমের কি? তাপ শক্তির পরিবর্তন। ডেল কিউ মানে কি? সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন। মানে একটা সিস্টেম তাপ শক্তি গ্রহণও করতে পারে, আবার তাপ শক্তি বর্জনও করতে পারে। একটা সিস্টেম কি করতে পারে? তাপ শক্তি গ্রহণও করতে পারে, আবার চাইলে তাপ শক্তি বর্জনও করতে পারে। সেটাই হলো ডেল কিউ। ঠিক আছে, সেটাই কি? ডেল কিউ। এখন তাপ শক্তি গ্রহণ বা বর্জনের সময় তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। বাট তাপ শক্তি গ্রহণ বা বর্জনের সময় যদি তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকে, তখন তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা না। ঠিক আছে, কারণ এই ফর্মুলা তখনই শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট। এখন ধরো তাপ শক্তির আদান প্রদান হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধর সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে না। সরি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ শক্তির আদান প্রদান হয় না। ধরো সময়তন প্রক্রিয়ায়, ধরো সময়তন প্রক্রিয়ায় কি হচ্ছে? তাপ শক্তির আদান প্রদান হচ্ছে। টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকবে? থাকবে না। তখন যদি তোমাকে এনট্রপির পরিবর্তন বের করতে বলে, কেন বের করবা? এই ফর্মুলা দিয়ে করা যাবে? করা যাবে না। কেন? কারণ এটা তখনই অ্যাপ্লিকেবল যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে যদি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে ভাইয়া, তখন কি করব? তখন আমাদের যেটা করতে হবে, প্রথমে এনট্রপির ক্ষুদ্র পরিবর্তন বের করতে হবে। যেমন এইটা কি বোঝাচ্ছে? ডেলএসটা কি বোঝাচ্ছে? ডেলএস বোঝাচ্ছে পুরো প্রক্রিয়া জুড়ে এনট্রপির পরিবর্তন। ডেলএস কি বোঝাচ্ছে? যে তুমি সিস্টেমের উপর যে তাপগতীয় প্রক্রিয়াটা চালাইছো, সেই পুরো প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। এখন তুমি তো পুরো প্রক্রিয়া ডিরেক্টলি বের করতে পারতেছো না। তুমি কি করবা? প্রথমে এক প্রক্রিয়ার একটা ক্ষুদ্র অংশে এনট্রপির ক্ষুদ্র পরিবর্তনটা বের করবা। কি করবা? এই পুরো প্রক্রিয়ার একটা ক্ষুদ্র অংশের মধ্যে এনট্রপির যে ক্ষুদ্র পরিবর্তনটা হয়েছে সেটা প্রথমে বের করবা। সেটা কি? ds ইজ ইকুয়ালস টু dq বাই টি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এখানে কি তাপমাত্রা চেঞ্জ হবে না? হবে, বাট সেই পরিবর্তনকে আমরা চাইলে নেগলিজিবল ধরতে পারি। কেন ভাইয়া? খেয়াল করেন, ds এনট্রপির পরিবর্তন কতটুকু পরিবর্তন? ভাইয়া, ওই যে আমরা পড়ছিলাম অন্তরীকরণের সময়, যদি আমরা পরিবর্তনকে ডি দিয়ে প্রকাশ করি, সেই পরিবর্তনটা কি বোঝায়? শূন্যের কাছাকাছি পরিবর্তন। তার মানে এই ডিএসটা এনট্রপির পরিবর্তন, বাট কতটুকু? শূন্যের কাছাকাছি। এই ডিকিউটা তাপ শক্তির পরিবর্তন, বাট কতটুকু? শূন্যের কাছাকাছি। সেই শূন্যের কাছাকাছি তাপ শক্তি পরিবর্তন হওয়ার কারণে সিস্টেমের তাপমাত্রা আসলে খুব বেশি ভ্যারি করে না। সো এখানে চাইলে আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরতে পারি। বাট তুমি যদি এখানে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, বড় যে পরিবর্তনটা সেটা অ্যাপ্লাই করতে চাও, তাহলে হবে না। কেন? কারণ তাপ শক্তির পরিবর্তন যদি অনেক বড় হয়, তখন তার সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না সব প্রক্রিয়ায়। ধরো কথার কথা, সময়তন প্রক্রিয়ার কথা বলি। সময়তন প্রক্রিয়ায় সিস্টেম যদি 100 জুল তাপ শক্তি গ্রহণ করে, সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে? জীবনও থাকবে না। বাট যদি 10⁻⁻6 জুল তাপ শক্তি গ্রহণ করে, তার জন্য কি সিস্টেমের তাপমাত্রা খুব বেশি ভ্যারি করবে? ভ্যারি করবে না। তখন চাইলে আমরা তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরতে পারি। ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা চাইলে কি করতে পারি? টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এখন এইটা তো আমার
ডিজায়ার্ড রেজাল্ট না। আমি চাই পুরা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। এখানে কি পুরা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বেরোচ্ছে না। তাহলে কি করতে হবে? ক্ষুদ্র একটু মান জানো, এনট্রপির পরিবর্তনের ক্ষুদ্র বা ছোট্ট একটু মান জানো, এখান থেকে তুমি পুরা প্রক্রিয়ার মান বের করতে চাও। কেমনে বের করবা? তোমরা সবাই জানো কেমনে বের করা লাগে, কমেন্টে বলো আমাকে। সবাই জানো তোমরা ক্ষুদ্র একটা পরিবর্তন তুমি জানো, তুমি টোটাল পরিবর্তন বের করতে চাও, কিভাবে বের করবা সবাই জানো। একটু বলো তো কিভাবে বের করবা, বলো 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 বলো। হ্যাঁ কমেন্ট পড়তেছি আমি। একটু বলো এই বলো তো, ক্ষুদ্র পরিবর্তন জানো তুমি, এখান থেকে বড় পরিবর্তন কেমনে বের করবা বলো 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 বলো। একটু উল্টাপাল্টা কথা আমরা একটু পরে বলি, আমরা একটু পড়তেছি তো, একটু পরে বলি। হ্যাঁ মাঝে মাঝে বলবো নি, বাট এখন না, পড়ার সময় না, ঠিক আছে? ওকে, ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন করা লাগবে। তার মানে আমরা এখানে কি করবো? আসলে ইন্টিগ্রেশন করবো। খুবই সিম্পল ভাই। সো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমার পুরা প্রক্রিয়ায় যে এনট্রপির পরিবর্তন সেটা বের হয়ে যাবে। সো ডিএস কে যদি ইন্টিগ্রেশন করি কি বের হবে বলো তো? ডেল এস বের হবে। ভাই ডেল এসটা কি? ডেল এস হলো ওই যে তাপগতীয় প্রক্রিয়াটা, সেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের টোটাল এনট্রপির পরিবর্তন। তার মানে আপনার কি করতে হবে? এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডি কিউ বাই টি। এখন এইখানে হলো একটু মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার আছে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার কাছে একটা সিস্টেম আছে। কি আছে? একটা সিস্টেম আছে। এই হলো আপনার সিস্টেম, এই হলো আপনার কি সিস্টেম। এই সিস্টেম তাপ শক্তি গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। ধরেন এই সিস্টেম তাপ শক্তি গ্রহণ করলো, কতখানি তাপ শক্তি গ্রহণ করলো? ডি কিউ পরিমাণ তাপ শক্তি গ্রহণ করলো। এবং এই ডি কিউ পরিমাণ তাপ শক্তি গ্রহণ করার কারণে ধরেন সিস্টেমের টেম্পারেচার ডিটি পরিমাণ চেঞ্জ হইলো। কতখানি পরিমাণ চেঞ্জ হইলো? ডিটি পরিমাণ চেঞ্জ হইলো। তাহলে আমরা কি লিখতে পারি? ডি কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডি থিটা। লেখা যায়? তোমরা পড়ছিলে এই ফর্মুলা, তোমাদের 9 10 এ পড়া ফর্মুলা। ওই যে কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, ওইটাই লিখছে, আর কিছু না। পড়ছো না 9 10 এই ফর্মুলা, কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এখানে এমটা কি? সিস্টেমের মধ্যে যে জিনিস আছে তার ভর। এসটা কি? সিস্টেমের মধ্যে যে আছে তার আপেক্ষিক তাপ। আর ডেল থিটা কি বা ডি থিটাটা কি? এই যে এইখানে যে তাপ শক্তিটা দেওয়া হয়েছে সিস্টেমে, তার জন্য সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? ডি থিটা বা তুমি এটাকে ডিটি দিয়েও প্রকাশ করতে পারো, সমস্যা নাই, একই জিনিস ভাই। চাইলে ডিটি দিয়েও প্রকাশ করতে পারো। ডিটিটা কি? এই সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন। এই ফর্মুলা তোমরা পড়ছো না? এটা পড়া না তোমাদের? সবার পড়া ফর্মুলা। তাহলে আমরা কি করতে পারি? ডি কিউ কে এইটা দিয়ে রিপ্লেস করতে পারি এম এস ডিটি দিয়ে, ঠিক আছে? কি দিয়ে রিপ্লেস করব? চলো চলো চলো, কি দিয়ে রিপ্লেস করব? এম এস ডিটি ডিভাইডেড বাই টি। এখন তুমি বলো ভাই কেন এরকম করলেন? আগেরটা দিয়ে করলে কি সমস্যা ছিল? ভাই তোমার ইন্টিগ্রেশন করা লাগবে না, ইন্টিগ্রেশন করতে হবে না। তুমি একটু ভালো মতো খেয়াল করো, এখানে ভ্যারিয়েবল কয়টা আছে? দুইটা ভ্যারিয়েবল আছে। কয়টা ভ্যারিয়েবল আছে? দুইটা ভ্যারিয়েবল আছে, একটা কিউ আর একটা টি। দুই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন তোমরা এখনো শিখছো? দুই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন তোমরা এখনো শিখছো? শিখো নাই, তোমরা শিখছো এক ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন। তাহলে কি করতে হবে? একটা ভ্যারিয়েবলকে রিপ্লেস করতে হবে এবং রিপ্লেস করে এটাকে এক ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন বানাইতে হবে। এখন তুমি খেয়াল করো, এখানে ভ্যারিয়েবল একটা, সেটাকে জাস্ট টেম্পারেচার বাদে এখন কোনো ভ্যারিয়েবল এখানে নাই বা কোনো চলক এখন এখানে নাই। বুঝছো? এই ইন্টিগ্রেশন করা যায় তো যদি তুমি দুই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন পারতা, বাট তোমাদের সিলেবাসে এগুলো নাই, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস তোমাদের সিলেবাসে এত বেশি নাই। ভেক্টর ক্যালকুলাস বলো বা নর্ম ইন্টিগ্রেশন বলো, ভেক্টর ক্যালকুলাস কেন বলতেছিলাম, ইন্টিগ্রেশন আর কি। ইন্টিগ্রেশন তোমাদের সিলেবাসে আসলে এত বড় আকারে নাই। তোমরা এক ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন শিখো, তার জন্য আমাদের কি করতে হয়েছে? দুই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশনকে এক ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন বানাইতে হয়েছে। এটা বানানোর জন্য আমরা কি করছি? ডিকিউ কে রিপ্লেস করছি কি দিয়ে? এমএসডিটি দিয়ে। কিভাবে আসলো এটা? একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ডিকিউ পরিমাণ তাপ শক্তি গ্রহণ করছে এবং এতখানি তাপ শক্তি গ্রহণ করার কারণে ধরো তার তাপমাত্রা ডিটি পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ফর্মুলা জানি, গৃহীত তাপ শক্তি ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। মনে আছে? এখানে গৃহীত তাপ শক্তি কত? ডিকিউ ইজ ইকুয়ালস টু এম এস ইনটু তাপমাত্রার পরিবর্তন কত? এখানে ডিটি, ওইখান থেকে আসছে ডিটি। বুঝছো? ওকে, এখন লিমিট বসানো লাগবে। লিমিট কি হবে ভাইয়া? T1 থেকে T2। ভাইয়া T1 কি T2 কি তোমরা সবাই জানো, তোমাদের সবার পড়া। এই কনস্ট্যান্ট না? পানির আপেক্ষিক তাপ কত? 4200। বরফের কত? 21। এগুলো কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট তো। সো এই এম আর এস কিন্তু কনস্ট্যান্ট। সো আমরা চাইলে কি করতে পারি? ওদেরকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এম এবং এস কে একটু বাইরে নিয়ে আসি। যদি বাইরে নিয়ে আসি, ভিতরে কি থাকবে? T1 থেকে T2 ডিটি বাই টি। ঠিক আছে ভাইয়া, 1/t এর ইন্টিগ্রেশন কি হবে? বা 1/x এর ইন্টিগ্রেশন কি? 1/x এর ইন্টিগ্রেশন হলো ln x। তাহলে 1/t এর ইন্টিগ্রেশন কি হবে? ln t হবে। তাহলে এখানে কি আসতেছে? ms ln t। এখন লিমিট বসাইতে হবে। লিমিট কি? t1 থেকে t2। লিমিট কি?
T1 থেকে T2, একটু ওই পাশে যাই, একটু ওই পাশে যাই, তাহলে আমার এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T, লিমিট কি T1 থেকে T2। লিমিট বসানোর সিস্টেম কি ভাইয়া? ভাইয়া প্রথমে আপার লিমিট বসাবা, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা। ভাইয়া লিমিটটা বসাবো কার জায়গায়? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছো তার জায়গায় লিমিট বসবে। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো? এই ডি এর পাশে কে ছিল? টি ছিল না? তার মানে ইন্টিগ্রেশন করা হয়েছে টি এর সাপেক্ষে। যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে, লিমিটও বসবে টি এর জায়গায়, মানে টি কে রিপ্লেস করে আমরা লিমিট বসাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আপার লিমিট বসাবা কার জায়গায়? টি এর জায়গায়। চলো বসাও। তাহলে এম এস ln টি এর জায়গায় কি বসাবো? আপার লিমিট T2। এবার দিবা মাইনাস, মাইনাস দিয়ে কি করবা? আবারও সেম কাজ, টি এর জায়গায় কি করবা? লোয়ার লিমিট বসাবা, তাহলে মাইনাস ln T1। ঠিক আছে, তাহলে লিমিট বসানোর সিস্টেম কি? প্রথমে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে তার জায়গায় আপার লিমিটকে বসাও, তারপর মাইনাস দিয়ে ওই সেম জায়গায় লোয়ার লিমিটকে বসাও। ঠিক আছে, দেখো লনের বাইরে মাইনাস থাকলে ভিতরে কি হয় বলো তো? ভাগ হয়ে যায়। এম এস ln T2 বাই T1, এই হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T2 বাই T1। অনেকেই এস আর এস নিয়ে কনফিউজড হয়ে যান, কনফিউজড হওয়ার কিছু নাই। এখানে ডেল এসটা কি বোঝাচ্ছে? সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন, মানে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চলার কারণে সিস্টেমের উপর দিয়ে তুমি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছো, সেই তাপগতীয় প্রক্রিয়া চলার কারণে সিস্টেমের এন্ট্রপি কতটুকু চেঞ্জ হয়েছে সেটা হলো ডেল এস। ঠিক আছে, সো এই ডেল এসটা কি? এন্ট্রপির পরিবর্তন। ওকে, এন্ট্রপির পরিবর্তন। আর এখানে যে এসটা আছে, এই যে এস, এটা কি? এটা হলো সিস্টেমের ভিতরে যে আছে তার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এখানে এস যেটা সেটা কি? সিস্টেমের ভিতরে যে আছে তার আপেক্ষিক তাপ। ওকে, তার কি? আপেক্ষিক তাপ। উপরে যে টি2টা আছে, টি2টা কি? তুমি সিস্টেমের উপর দিয়ে যে তাপগতীয় প্রক্রিয়াটা চালাইলা, সেই তাপগতীয় প্রক্রিয়া শেষে সিস্টেমের টেম্পারেচার। উপরে যে টি2 আছে সেই টি2টা কি? টি2 হলো তাপগতীয় প্রক্রিয়া শেষে সিস্টেমের টেম্পারেচার, শেষে সিস্টেমের টেম্পারেচার। ঠিক আছে, তাপগতীয় প্রক্রিয়া শেষে সিস্টেমের টেম্পারেচার। ভাই T1টা কি? যে তাপগতীয় প্রক্রিয়াটা তুমি চালাইছো সেই তাপগতীয় প্রক্রিয়া শুরু করার আগে বা চালানোর আগে সিস্টেমের টেম্পারেচার যেটা ছিল সেটা হলো T1। ঠিক আছে, তাহলে T1টা কি? শুরুতে সিস্টেমের টেম্পারেচার। এটা কি? শুরুতে সিস্টেমের টেম্পারেচার। ঠিক আছে, ওকে, T1 T2 ক্লিয়ার একদম? T1 T2 ক্লিয়ার, এস ক্লিয়ার, ডেল এস ক্লিয়ার। এখনো অনেকে কনফিউজড, ভাইয়া কোন ফর্মুলা কখন ইউজ করব? অনেক কনফিউশন, তাই না? দেখো একদম ক্লিয়ার করে দিই, লেখো লেখো একদম, এখন একদম ক্লিয়ার করে দিই। ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। এই ফর্মুলা কখন খাটবে? কি বলছিলাম, এটা কখন খাটবে? যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। কি বলছিলাম? যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওকে। সেকেন্ড যে ফর্মুলা শিখলাম ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T2 বাই T1, এইটা কখন খাটবে ভাইয়া? ভাইয়া এই যে একটু পরে যেটা শিখলাম ভাইয়া, এইটা কখন খাটবে? যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। খুবই সিম্পল, কখন খাটবে? যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না, যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। ঠিক আছে, টেম্পারেচার কি থাকবে না? কনস্ট্যান্ট থাকবে না। ওকে, এখন ভাই যে সিস্টেমের টেম্পারেচার যে কনস্ট্যান্ট থাকবে বা কনস্ট্যান্ট থাকবে না, এটা বুঝবো কেমনে? ভাইয়া দেখো, খুবই সিম্পল একটা হিসাব। তুমি সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাচ্ছ, তোমার খুব ভালো মতোই জানা আছে কোন তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে আর কোনটায় থাকে না। তোমাকে কোশ্চেনে বলে দিবে এই তাপগতীয় প্রক্রিয়া চালানো হচ্ছে। যদি ওই তাপগতীয় প্রক্রিয়ায় তোমার মনে হয় সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। তোমার যদি মনে হয় যে সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করবা। এখন তোমার কি মনে হয় কোন তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে? একটা মাত্র তাপগতীয় প্রক্রিয়া আছে, সেই তাপগতীয় প্রক্রিয়াতে কি হয়? সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সেটা কোনটা? কমেন্টে বলো। চলো, সেটা কোনটা? কোন তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি বলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে? বলো 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 বলো। আরে সেরা ভাই, শায়দ বলছে আইসোথার্মাল প্রসেস, সেরা। ওকে, অরিন্দম বলছে সমস্ত, সেরা ভাই, সেরা সেরা সেরা। দেখছো, এখন তো তোমরাই বুঝতে পারবা যে কোনটায় কনস্ট্যান্ট থাকে, কোনটায় কনস্ট্যান্ট থাকে না, কোনটা এই ফর্মুলা, কোনটা এই ফর্মুলা।
তোমরাই বুঝতে পারবা ভাই, আমার বলেও দেওয়া লাগবে না। হ্যাঁ, লিমন বলছে সমষ্ণ সেরা, রাফি বলছে ও ভাইয়া, জি ভাইয়া বলো, আরাফাত বলছে সমষ্ণ সেরা, প্রণব বলছে আইসোথার্মাল সেরা, আচ্ছা উচ্ছ্বাস ভাই, আদাব ভাই আদাব, কেমন আছে? উচ্ছ্বাস ভাই বলছে আইসোথার্মাল প্রসেস, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে, রাফি বলছে ক্লাস আটকাই গেছিল, কখন আটকাই গেছিল? আয় হাই কি বলো। দিশা বলছে সমষ্ণ সেরা, পুষ্প বলছে সমষ্ণ সেরা, সবাই পারছে, সবাই পারছে ভাই, সবাই পারছে। তার মানে আমাদের সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে কোন তাপগতীয় প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। তার মানে এই ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন তাপগতীয় প্রক্রিয়াটা সমষ্ণ হবে। কখন হবে? যখন তাপগতীয় প্রক্রিয়া কি হবে? সমষ্ণ হবে। ভাইয়া এইটা কখন অ্যাপ্লাই হবে? এইটা যখন সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না। সিস্টেমের টেম্পারেচার কখন কখন কনস্ট্যান্ট থাকে না? দেখো, তাপগতীয় প্রক্রিয়া তো অনেক হইতে পারে, আমরা 4টা বেসিক প্রক্রিয়া পড়ছিলাম না, সেই 4টার মধ্যে কোনটায় কোনটায় থাকে না ভাইয়া? সমআয়তনে থাকে না, সমচাপীয়তে থাকে না, রুদ্ধতাপীয়তে থাকে না, রাইট? তার মানে 3টাই হওয়া উচিত। এখানে হওয়া উচিত সম আয়তন, সম আয়তন, সমচাপ, এবং কি হওয়া উচিত? এবং হওয়া উচিত রুদ্ধতাপীয়, তাই না? এই 3টা তাপগতীয় প্রক্রিয়ায় আমরা জানি যে সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, এবং আমরাই বলছি যে সিস্টেমের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে সিস্টেমের এনট্রপির পরিবর্তনের ফর্মুলা হলো এইটা। তার মানে তোমাকে যদি সমআয়তন প্রক্রিয়া বা সমচাপ প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বের করতে বলে তাহলে এই ফর্মুলা ইউজ করা উচিত, বাট আনফরচুনেটলি না। প্রথম দুইটার ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল, বাট এইটার জন্য না। কেন না ভাই? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞা কি ছিল? যদি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে বাইরের পরিবেশের তাপ শক্তির কোনো আদান প্রদান না ঘটে, মানে গৃহীত তাপ শক্তি বা বর্জিত তাপ শক্তির পরিমাণ যদি শূন্য হয়, তাহলে সেই তাপগতীয় প্রক্রিয়াকে আমরা কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তো তাপ শক্তির আদান প্রদানই হচ্ছে না। তার মানে ডেল কিউ বলো বা ডি কিউ বলো, তুমি যেটাই বলো না কেন, সেটার মান কত? সেটার মান তো 0। সিস্টেমের সাথে পরিবেশের কি মানে তাপ শক্তির কোনো আদান প্রদান হচ্ছে না। তাহলে ডেল কিউ বা ডি কিউ তুমি যেটাই বলো না কেন, সেটার মান কত? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে 0। ভাই ডেল কিউ যদি 0 হয় বা ডি কিউ যদি 0 হয়, এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কি শিখছো? ডিএস ইজ ইকুয়ালস টু ডি কিউ বাই টি, অথবা ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। এই ডি কিউ বা ডেল কিউই যদি 0 হয়, এই ডিএস বা ডেল এস এর মান কত হবে? 0 হবে। উপরে এই টার্মটা 0 হইলে এটা কি হবে? অবভিয়াসলি 0 হবে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত? 0। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত? 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত? প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত? 0। এনট্রপির পরিবর্তন কত? 0। এনট্রপি চেঞ্জ হয় না, পরিবর্তন কত? 0। ঠিক আছে, ওকে। এখন ধরো একটা সুন্দর এমসিকিউ আসছে, এটা তো বুঝছো তাই না, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি চেঞ্জ হয় না, পরিবর্তন 0। এখন ধরো সুন্দর একটা এমসিকিউ আসছে, কি আসছে দেখো, প্রশ্ন করছে, এটা তোমরা অ্যানসার দিবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটি কনস্ট্যান্ট? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটি কনস্ট্যান্ট? প্রক্রিয়ায় কোনটি কনস্ট্যান্ট? ঠিক আছে, কনস্ট্যান্ট ধরো কোনটি 0 বলছে, কোনটি 0, কোনটি 0? এক ধরো কিউ, এক হলো কিউ, এক কিউ না, ধরো ডেল কিউ, কি বল, আচ্ছা এক ধরো কিউ, হ্যাঁ, 2 হলো ডেল কিউ, 3 হলো এস, এবং 4 হলো ডেল এস। ঠিক আছে, এরকম একটা আসছে, এবং এটা একটা বহুপদী সমষ্টি সূচক প্রশ্ন। তোমাকে ক নাম্বার অপশনে দিছে যে 1 এবং 3, ওকে। খ নাম্বার অপশনে দিছে 2 এবং 4, এবং গ নাম্বার অপশনে দিছে সবগুলো। বলো কোনটা হবে? বলো 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 কোনটা হবে? এই কোনটা হবে এখানে? বলো 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 কোনটা হবে? কোনটার মান 0 বলো। আর লিখিস লিখিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পরে লিখিস। আচ্ছা ওকে, সিদরাতুল মুনতাহা এমটি বলছে 2 আর 4, গুড, ঠিক আছে। ওয়াহিদুল বলছে ডি কিউ, আচ্ছা ঠিক আছে। লামিম বলছে 1 ও 4, আচ্ছা 1 ও 4 তো আমি অপশনই দেই নাই, আসলে আরো অপশন দেওয়া উচিত ছিল, দেই নাই। আচ্ছা ইয়ানা বলছে হলো 2 মানে হলো 2 ও 4, ঠিক আছে ওকে। আদিব আফসার বলছে 4 নামে তো কোনো অপশনই নাই, ঠিক আছে, মানে শুধুমাত্র ডেলেস, আচ্ছা হইতে পারে। আরাফাত বলছে 2, ঠিক আছে। বর্ষরাজ দে বলছে 2, ঠিক আছে। হাইবা বলছে 2 and 4 মেবি, ঠিক আছে। অরিন্দম বলছে ঘ, ঠিক আছে। শান্ত বলছে 2 and 4, ঠিক আছে। ওয়াহিদুল আবারও বলছে
ডি কিউ, ঠিক আছে ওকে, সবার উত্তরই নিচ্ছি, সমস্যা নাই। শাহেদ বলছে খ, ঠিক আছে ওকে ওকে ওকে। এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার হবে ভাইয়া খ, ঠিক আছে। কোনটা শূন্য হয়? শূন্য হয় এনট্রপির পরিবর্তন এবং তাপ শক্তির পরিবর্তন। এনট্রপির মান তো শূন্য হয় না, এনট্রপির মান হয় কনস্ট্যান্ট। তুমি একটা চিন্তা করো, তুমি কি পাইছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল এস জিরো। হোয়াট ডাজ দ্যাট মিন? ডেল এস জিরো মানে কি? ডেল এস জিরো মানে এনট্রপির পরিবর্তন শূন্য। মানে তুমি যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাও কোনো একটা সিস্টেমের উপর, তাহলে ওই সিস্টেমের এনট্রপি চেঞ্জ হয় না। ধরো এনট্রপি আগে থেকেই 100 ছিল, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইলেও এনট্রপি 100ই থাকবে। এনট্রপি কি শূন্য হয়ে যাবে? এনট্রপি তো শূন্য হবে না, এনট্রপির পরিবর্তনটা শূন্য হবে। তার মানে এস কিন্তু শূন্য হবে না, এস কি হবে? এস হবে কনস্ট্যান্ট। এস কি হবে? কনস্ট্যান্ট। ডেল এস হবে শূন্য, ডেল এস হবে শূন্য, বাট এস কিন্তু কনস্ট্যান্ট। সিমিলারলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের আদান প্রদানকৃত তাপশক্তির মান শূন্য। ধরো সিস্টেমে আগে থেকেই 500 জুল তাপশক্তি ছিল, তুমি যদি একটা সিস্টেমের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাও, তার মানে সিস্টেমের ওই তাপশক্তির পরিমাণ সবসময় 500 জুল থাকবে, ওই তাপশক্তির পরিমাণে কোনো চেঞ্জ আসবে না। তাহলে সিস্টেমের তাপশক্তি কি জিরো হয়ে যাবে? জিরো হবে না, সিস্টেমের তাপশক্তি কনস্ট্যান্ট থাকবে, তাপশক্তির পরিবর্তন হবে শূন্য। তার মানে একদম একইভাবে কিউ হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কনস্ট্যান্ট, এবং ডেল কিউ যেটা, সেই ডেল কিউ হবে শূন্য। বুঝছো? এই ক্লিয়ার? দেখো তো এখন ক্লিয়ার? এখন কি এনট্রপি কঠিন লাগতেছে না ক্লিয়ার? বলো তো এখন কি এনট্রপি কঠিন লাগতেছে না ক্লিয়ার? আরেকটা জিনিস, ছোট্ট জিনিস, এনট্রপির এককটা, হ্যাঁ এনট্রপির একক হলো জুল পার কেলভিন। কি? জুল পার কেলভিন। তুমি নরমালি চিন্তা করো এনট্রপির ফর্মুলা কি? ডেল কিউ বাই টি, তাই না? ডেল কিউ কি? তাপ শক্তির পরিবর্তন, তাপের একক কি? জুল। নিচে কি আছে? সরি, নিচে কি আছে? নিচে তাপমাত্রা আছে না? নিচে কি আছে? নিচে তো আছে তাপমাত্রা। উপরে আছে ডেল কিউ, নিচে আছে তাপমাত্রা, তার মানে উপরে জুল, নিচে কেলভিন, তাহলে একক কি হবে? জুল পার কেলভিন। সো এনট্রপির একক কিন্তু জুল পার কেলভিন, ঠিক আছে? তাহলে একটু দেখেন, আমাকে একটু বলেন এনট্রপির যে থিওরিটিক্যাল আলোচনা ছিল, যে কোন প্রক্রিয়ার জন্য এনট্রপি কিরকম হবে, এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কি হবে, একক কি হবে, ঠিক আছে, এগুলা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু ম্যাথের দিকে যেতে পারি, ঠিক আছে? একটু কষ্ট করে কমেন্টে জানান এগুলো আপনাদের ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা ম্যাথের দিকে যাব, ঠিক আছে? লেটস গো গাইস। ক্লিয়ার? দেখো 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 দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে উচ্ছ্বাস ভাই আরো সুন্দর করে বলছে এনট্রপি একটা স্টেট ফাংশন, এটা তোমার মান বের করা যায় না, জাস্ট পরিবর্তন বের করা লাগে। ওকে, জি ভাইয়া ক্লিয়ার, সেরা, ক্লিয়ার বস, সেরা 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 সেরা। ওকে, আচ্ছা ভাইয়া পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর ফর্মুলা কি যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া, সেরা। ভাই উচ্ছ্বাস ভাই মজা নিচ্ছে এখন, উচ্ছ্বাস ভাই এখন মজা নিচ্ছে। আচ্ছা, প্রণব বলছে ক্লিন, ওকে, নানজিবা বলছে ক্লিয়ার, ওকে, লিমন বলছে ক্লিয়ার, ওকে, ইয়ানা বলছে ক্লিয়ার। ভাইয়া সেরা ব্রো। চলো ম্যাথ, লেটস গো ফর ম্যাথ। দেখো ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার কত? ম্যাথ নাম্বার 1। হ্যাঁ, ম্যাথগুলা কেমন জানো? এনট্রপির ম্যাথগুলা, এনট্রপির ম্যাথগুলা হলো জন্মের সোজা সোজা ম্যাথ, ঠিক আছে? ওই যে মিশ্রণের ম্যাথ পড়ছো না, ওই মিশ্রণের ম্যাথ আর এনট্রপির ম্যাথ, যদি মানে বড় ম্যাথ আসে, মিশ্রণের ম্যাথ আর এনট্রপির ম্যাথ সেম, ঠিক আছে? আর যদি নর্মাল ম্যাথ আসে, দেখবা অন্য একটা টপিকের সাথে এনট্রপি মিক্স করে ম্যাথ দিবে, ঠিক আছে? আর ইঞ্জিনের সাথে রিলেট করে এনট্রপির ম্যাথ আসতে পারে, বাট আমরা যেহেতু এখন ইঞ্জিন পড়ি নাই, সো ইঞ্জিন যখন আমরা পড়বো তখন ইঞ্জিনের সাথে এনট্রপির রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা ওখানে করব, ঠিক আছে? আর বাকি যে এনট্রপির ম্যাথগুলো আছে সেগুলো আমরা এখন করব। মানে তোমাদের এখন যে এনট্রপির ম্যাথগুলো করানো হবে এগুলাই কিন্তু এনট্রপির সব ম্যাথ না, ইঞ্জিনের সাথে রিলেটেড কিছু ম্যাথ আছে এনট্রপির, সেগুলো আমাদের করতে হবে যখন আমরা কি পড়ব? ইঞ্জিন পড়ব, ঠিক আছে? ওকে, চলেন 1 নাম্বার ম্যাথ। বলছে আপনি নায়াগ্রা ফলসে আছেন। কোথায় আছেন? নায়াগ্রা ফলসে আছেন, ঠিক আছে? কোথায় আছেন ভাই? নায়াগ্রা ফলসে আছেন। এই হলো আপনার নায়াগ্রা ফলস, ওকে? আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে ছোট্ট একটা বরফের টুকরা। কি আছে? ছোট্ট একটা বরফের টুকরা, ঠিক আছে? এই বরফের টুকরার ভর কত ভাইয়া? ভাইয়া বলছে 2 কেজি। কি বলছে? বরফের টুকরার ভর 2 কেজি, ঠিক আছে? বরফের টুকরার তাপমাত্রা কত ভাইয়া? তোমাকে বলছে ভাইয়া এই বরফের টুকরার তাপমাত্রা হলো -30 ডিগ্রি সেলসিয়াস। কত? -30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওকে, এবার দেখেন, আপনাকে বলছে উপর থেকে এই বরফটাকে আপনি নিচে ফেলছেন। কি করছেন? উপর থেকে এই বরফটাকে আপনি নিচে ফেলছেন, ঠিক আছে? উপর থেকে এই বরফটাকে আপনি কি করছেন? নিচে ফেলছেন। এখন আপনাকে প্রশ্ন করছে এই নিচে ফেলার কারণে, ঠিক আছে,
এই নিচে ফেলার কারণে বরফের প্রাপ্ত গতিশক্তির ধরো কত, ধরো 50%, হ্যাঁ 50% বা 75%, যে কোনো কিছু একটা লেখো। 50% যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে বরফের এনট্রপির পরিবর্তন কত? এই হলো প্রশ্ন। এনট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, এই হলো প্রশ্ন। এবং আপনাকে বলছে এই যে নায়াগ্রা ফলস আপনি উঠছেন এত কষ্ট করে, জয় করে, হ্যাঁ একদম পুরা অস্থির একটা অবস্থা, কতখানি উপর উঠছেন জানেন? বেশি না, হালকা একটু। কতখানি? ধরো 100 মিটার। ঠিক আছে, কতখানি উপর উঠছো? ধরো 100 মিটার উপর উঠছো। ঠিক আছে, সো এখন 100 মিটার উপর উঠে তোমার তো কোনো কাম কাজ নাই, তুমি নায়াগ্রা ফলসের উপর একটা বরফের টুকরা নিয়ে গেছো। দেখো তুমি কতটা বেকার, চিন্তা করো, তোমার জীবনে কোনো কাজই নাই। ঠিক আছে, এটা কিন্তু আমি না, তোমরা ভেবো না আমি, আমার জীবনে অনেক কাজ কাম আছে। ঠিক আছে, তোমরা এটা, হ্যাঁ তোমাদের জীবনে কোনো কাজ কামই নাই, তোমরা কি করছো? নায়াগ্রা ফলসে গেছো, বিদেশে গেছো ভাই, ভালো কিছু কর, তা না একটা বরফের টুকরা নিয়ে গেছে। ঠিক আছে, বরফের টুকরা 2 কেজি ভরের, তাও মানে কত তেল, -30°C তাপমাত্রার। ঠিক আছে, নিয়ে যে কি করছো? 100 মিটার উপর থেকে সুন্দর করে টুস করে ফেলে দিছো বরফের টুকরাটাকে। এখন বরফের টুকরা তো মনের আনন্দে পড়তেছে নিচে, হ্যাঁ পড়তে যখন একদম নিচে এসে পড়বে, তখন সে কি একটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি প্রাপ্ত হবে না? অবশ্যই হবে। তোমাকে বলছে এই যে গতিশক্তিটা সে পাইলো, তার 50% যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে এই বরফের এনট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, চলো আমরা একটু বের করি। প্রথমে একটু দেখি এই নিচে নামার কারণে বরফ কতখানি গতিশক্তি পাবে। ভাই তুমি একটা বলো তো, কথা বলো 100 মিটার উপরে বরফের মধ্যে যে বিভব শক্তিটা সঞ্চিত ছিল, বরফকে যদি ছেড়ে দেওয়া হয় তখন কি হবে? যখন বরফটা নিচে এসে পৌঁছাবে, সেই বিভব শক্তি কি হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে 100 মিটার উপরে বরফের বিভব শক্তি কত ভাই? mgh। 100 মিটার নিচে নামলে এইটাই কি হবে? বরফের গতি শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে mgh-টাই কি হবে? E এর সমান হবে। ঠিক আছে, 100 মিটার উপরে বরফের মধ্যে যে বিভব শক্তি ছিল, বরফটাকে ছেড়ে দিলে 100 মিটার নিচে নামার পর সেটাই কি হবে? বরফের গতি শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, গতিশক্তি পাইলাম। এখন পুরা গতিশক্তি কি তাপ শক্তিতে রূপান্তরিত হবে? না, পুরা গতিশক্তি তো তাপ শক্তিতে রূপান্তরিত হবে না। তাহলে কি হবে? গতিশক্তির 50% তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কেন ভাই, এটা কি কোনো নিয়ম? এটা কোনো নিয়ম না, কুইশনে বইলা দিছে তার জন্য। এই যে কুইশনে লেখা আছে না, প্রাপ্ত গতিশক্তির 50% তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তার জন্য। তাহলে তাপ শক্তি কত হবে? তাপ শক্তি হবে এই গতিশক্তির 50%। ঠিক আছে, তার মানে বরফ যে তাপ শক্তিটা পাচ্ছে বা যে তাপ শক্তিটা ওখানে প্রডিউস হচ্ছে, সেটার মান কত? এই গতিশক্তির 50%। ভাই গতিশক্তি যেন আবার কার সমান? ওই যে mgh এর সমান। তাহলে আমরা কি বলতে পারি? তাপ শক্তি কত হবে? 0.5 ইন্টু mgh। ঠিক আছে, কত হবে? 0.5 ইন্টু mgh। ওকে, তাহলে একটু মান বসাই দিই ভাইয়া, m এর মানটা পরে বসাই। 0.5 ইন্টু mg ইন্টু h এর মান কত? h এর মান হলো 100, তার মানে কি আসতেছে? 50 mg। তার মানে বরফ আমার এতখানি তাপ শক্তি পাচ্ছে। ঠিক আছে, তাহলে ভাইয়া বরফ আমার এতখানি তাপ শক্তি পাচ্ছে আমরা জানি, বরফের তাপমাত্রা আমরা জানি, তাহলে ভাই এনট্রপির পরিবর্তন বের করে ফেলি। ডেল এস ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। স্যার বলবে কাটা। কেন ভাই? বরফটা যে নিচে পড়তেছে, তাপ শক্তি প্রডিউস হচ্ছে, বরফের তাপমাত্রা কি সেম থাকবে? তোমার কুইশনে একবারও বলে দিছে? তোমার কুইশনে একবারও বলছে আকার ইঙ্গিতে কোথাও বুঝাইছে যে বরফের তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট? বলছে না। যদি না বলে তুমি ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করো? তুমি ডেল কিউ বের করছো, তুমি ওই পর্বত শৃঙ্গে বা নায়াগ্রা ফলস এর উপরে, ঠিক আছে, ওই যে ঝর্ণা যেটা নায়াগ্রা ফলস যেটা, ঠিক আছে, ওইটার উপরে তুমি বরফের টেম্পারেচার জানো। নিচে নামার পর যে বরফের টেম্পারেচার -30 থাকবে, এটা বলা আছে কোথাও কুইশনে? বলা নাই। তাহলে তুমি এই ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করো? এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে না। বাট এখানে তো বলে নাই যে সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে না, এখানে তো সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। বরফ যখন তাপশক্তি পাবে, সে তো হুদায় বসে থাকবে না, সেই তাপশক্তি নিয়ে কি হবে? বরফের টেম্পারেচার
চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ফর্মুলা আপনার অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে বরফের টেম্পারেচার কতখানি চেঞ্জ হবে। মানে এই যে বরফটা উপর থেকে নিচে পড়লো, এই নিচে পড়ার কারণে বরফের ফাইনাল টেম্পারেচার কত হয়। যখন ফাইনাল টেম্পারেচারটা আমরা পেয়ে যাব, তখন আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারবো, বুঝছো। সো আমাদের কি করতে হবে, এখন বরফের ফাইনাল টেম্পারেচার বের করতে হবে। ভাইয়া কেমনে বের করব, কেমনে বের করব, খুবই ইজি, আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। কি, ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। বরফ তাপ শক্তি পাইছে কতখানি, এই যে 50 mg পরিমাণ, কতখানি তাপ শক্তি পাইছে 50 mg পরিমাণ, ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। ডেল থিটা মানে কি, মানে শেষ তাপমাত্রা মাইনাস আই তাপমাত্রা, তাপমাত্রার পরিবর্তন না, ডেল থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন, তার মানে শেষ তাপমাত্রা মাইনাস আই তাপমাত্রা, ঠিক আছে। তাহলে কি হবে, এটা শেষ টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ইনিশিয়াল টেম্পারেচার কোনটা, এই যে এইটা হলো ইনিশিয়াল টেম্পারেচার। বরফটাকে ফেলার মুহূর্তে যে টেম্পারেচার ছিল সেটা হলো ইনিশিয়াল টেম্পারেচার। আমাদের কি বের করতে হবে, ওই T2 বা ফাইনাল টেম্পারেচারটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এম তো কাটায় চলে যাচ্ছে, থাকতেছে কি 50 মাল্টিপ্লাইড বাই 9.8। আমাকে একটা কথা বলেন তো, এস এর ভ্যালু কত ভাইয়া, বরফের আপেক্ষিক তাপ কত ভাইয়া, বরফের আপেক্ষিক তাপ হলো 2100, ঠিক আছে, কত 2100, 2100 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু হলো মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস। সো T1 এর ভ্যালু বসে দাও কত, মাইনাস 30, ঠিক আছে। তাহলে দেখেন কত আসে, এটা আসবে হলো 490 না, কত আসবে 490 আসবে, আর এখানে আসবে হলো 2100, ওকে, এখানে আসতেছে T2 প্লাস 30, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু T2 বের করো, চলো এখান থেকে একটু T2 বের করি তো, চলো পোলাপান T2 কত আসে, চলো 490 বাই 2100 মাইনাস হলো 30, কত আসে, আসে হলো মাইনাস 29.76 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মাইনাস 29.76 ডিগ্রি সেলসিয়াস, ওকে। আমাদের T2 বের হয়ে গেছে। মানে বরফটা যখন নিচে এসে পড়বে তখন বরফের টেম্পারেচার কত হবে সেটা আমাদের বের হয়ে গেছে, ঠিক আছে, বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ভেরি গুড। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে এনট্রপির পরিবর্তন। প্রক্রিয়ার শুরুতে টেম্পারেচার জানি, প্রক্রিয়া শেষে টেম্পারেচার জানি, বস্তুর ভর জানি, বস্তুর আপেক্ষিক তাপ জানি, এনট্রপির পরিবর্তনের ফর্মুলা লিখলেই কাজ শেষ। ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T2 বাই T1। এম এর ভ্যালু কত ভাইয়া, বরফের ভর কত 2 কেজি, তাই না, কত 2 কেজি, এস কত বরফের 2100 ইন্টু ln, ভাই T2 কত, ভাই T2 হলো এত ডিগ্রি সেলসিয়াস, বসাই দেই না, বসানো যাবে না, কেন, এটা কিসে আছে, ডিগ্রি সেলসিয়াসে আছে। এই ফর্মুলায় টেম্পারেচার কিসে বসানো লাগবে, অবশ্যই কেলভিনে বসানো লাগবে। শুনো একটা সহজ হিসাব বলি, যদি কখনো দেখো কোথাও তাপমাত্রার পরিবর্তন ইউজ করা হচ্ছে, সেখানে তুমি কেলভিনে বসাও অথবা ডিগ্রি সেলসিয়াসে বসাও, ইট ডাজন্ট ম্যাটার, কারণ তাপমাত্রার পরিবর্তন কেলভিনেও যা ডিগ্রি সেলসিয়াসেও তাই। যেমন এখানে যে ভ্যালুটা, এর যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে বের না করে কেলভিনে বের করতে, সেম রেজাল্ট আসতো, জাস্ট এটার কেলভিন মানটাই আসতো, ঠিক আছে, কোনো ডিফারেন্স হইতো না। বাট যেখানে তাপমাত্রা গুণ আকারে থাকবে, ঠিক আছে, তাপমাত্রা কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, রেশিও আকারে থাকবে, ওইখানে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই, ঠিক আছে। সো এই যে যেখানে তাপমাত্রা কি আকারে আছে, রেশিও আকারে আছে, গুণ আকারে আছে, এই জায়গাগুলায় সবসময় কেলভিন ইউজ করবা। এন্ড তুমি যদি আরো গুড প্র্যাকটিস করতে চাও তাহলে টেম্পারেচার সব জায়গাতেই কেলভিন বসাবা, ঠিক আছে, সব জায়গায় কি বসাবা, কেলভিন বসাবা, ওকে। এখন আবার কিছু কিছু জায়গা আছে দেখবা যে কিছু কিছু গুণাঙ্কের ম্যাথ আছে, সেখানে গুণাঙ্ক দেওয়া থাকে পার ডিগ্রি সেলসিয়াস, ওইখানে আবার ডিগ্রি সেলসিয়াস বসানো লাগে, যাই হোক। বাট এই কেসগুলোতে টেম্পারেচার সবসময় কি হবে, সবসময় কেলভিন হবে, অলওয়েজ কেলভিন, ঠিক আছে। তাহলে T2 এর ভ্যালু কত, এত ডিগ্রি সেলসিয়াস, বাট এটাকে নিতে হবে কিসে, কেলভিনে। তাহলে চলেন আমরা একটু 273 যোগ করে দিই, কত হয় ভাইয়া 243.23, কত হয় 243.24 আর কি, ঠিক আছে, 243.24, ওকে। T1 কত, T1 হলো মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত, মানে হলো জাস্ট 243, জাস্ট কত 243। এখন জাস্ট এটা ক্যালকুলেট করবো আর কিছু না। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি, ডিভাইডেড বাই 243 ln অ্যান্সার ইন্টু 4200, কত হয় 4.031, 4.031 জুল পার কেলভিন। এইটাই আপনার এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন,
ঠিক আছে, যারা বুঝছেন খুবই ভালো, যারা বোঝেন নাই আমি আরেকটা আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এখানে কি হয়েছে, বরফকে উপর থেকে ফেলা হয়েছে। বরফকে যখন উপর থেকে ফেলা হবে ওই নায়াগ্রা ফলসের উপরে বা ওই একটা নির্দিষ্ট উচ্চতার উপরে, বরফের মধ্যে কি ছিল, পটেনশিয়াল এনার্জি ছিল বা বিভব শক্তি ছিল। যখন ফেলবা ওই বিভব শক্তিটা কি হবে, গ্র্যাজুয়ালি গতিশক্তিতে রূপান্তরিত হবে। আর যখন নিচে এসে পড়বে তখন কি হবে, ওই পুরা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একদম তলদেশে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে h মিটার উচ্চতায় বিভব শক্তির সমান। ঠিক আছে, এখন তোমায় কোয়েশ্চেনে বলছে এই গতিশক্তির 50% তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে আমি এখান থেকে কতখানি তাপ শক্তি পাবো, এই ইয়াটাকে বরফটাকে ফেলার কারণে গতিশক্তির 50%, তার মানে 0.5 ইন্টু গতিশক্তি। গতিশক্তি আবার কার সমান ছিল, mgh এর সমান ছিল। তার মানে আমার প্রাপ্ত তাপ শক্তি কত হবে, 0.5 ইন্টু mgh। এখানে কি করছি, h এর ভ্যালুটা বসাই দিছি, h কত ছিল 100, বসাই দিলে কি আসতেছে 50 mg। এটা কি, বরফটা ফেলার কারণে প্রাপ্ত তাপ শক্তি। ওই যে গতিশক্তির একটা অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না, সেই প্রাপ্ত তাপ শক্তি হলো 50 mg। এখন যখন এই তাপ শক্তি বরফ পাবে, বরফ তো এমনি এমনি বসে থাকবে না, তাপ শক্তি গ্রহণ করবে। এবং আমরা কি জানি তাপ শক্তি গ্রহণ করলে কি হবে, বরফের টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। কতখানি বৃদ্ধি পাবে সেটা বের করছি এই ফর্মুলার মাধ্যমে, ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। ডেল থিটাটা কি, এখানে তাপমাত্রার পরিবর্তন। সো আমার শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা কোশ্চেনে দেওয়া ছিল, দেন এখান থেকে আমরা কি করছি, শেষ তাপমাত্রা বের করছি, মানে T2টা বের করছি। শেষ তাপমাত্রা কত বের হইছে, -29.76 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো তুমি শেষ তাপমাত্রা জানো, তুমি আদি তাপমাত্রা জানো, তুমি বস্তুর ভর জানো, বস্তুর আপেক্ষিক তাপ জানো। এখন তো এন্ট্রপির পরিবর্তন বের করার কোনো ব্যাপার না, জাস্ট ফর্মুলা লেখো, ফর্মুলার মধ্যে মান বসায় দাও, এন্ট্রপির পরিবর্তন বের হয়ে যাবে। এবং কেয়ারফুল, এখানে টেম্পারেচার সবসময় কি, কেলভিনে, আর কিছু না। দেখো বুঝছো কিনা বলো, এইবার বলো ভাই। হ্যাঁ, আমি নিজেই লাভ দিয়ে দিছি, সরি। দেখো এই পোলাপান, বুঝছো না কি, দেখো এইবার বুঝছো। দেখো 50 mg কে মিলিগ্রাম ভাবছিলাম, না 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 না। ধন্যবাদ ধন্যবাদ পুষ্প, ধন্যবাদ। ये सब क्या हो रहा है, तुम्हारे साथ मजाक हो रहा है। আরাফাত বলছে বুঝছি সেরা, ওয়াইদুল বলছে অল ক্লিয়ার সেরা, বুশরা বলছে জি দাদা জোস, ইয়ানা বলছে যে হ্যাঁ বুঝিছি ভাইয়া, ঠিক আছে সেরা। এপিএস শান্ত বলছে ক্লিয়ার বস, ওকে বস। বুশরা বলছে বুঝছি, ওকে। লিমন বলছে বুঝছি, ওকে। রঞ্জন বলছে বুঝতে পারছি, সেরা ভাই, সবাই বুঝে গেছে, ও মাই গড জাস্ট। আচ্ছা, বরফের জায়গায় আমরা আপনাকে উপর থেকে ফেলে দিলে এন্ট্রপির পরিবর্তন কেমন হবে? ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এন্ট্রপির আর পরিবর্তন হবে না, আবার এই সব এন্ট্রপি বের হয়ে যাবে ভাই। এন্ট্রপি পরিবর্তন হবে নেগেটিভ, ভিতরে যে এন্ট্রপি ছিল সব বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ওকে। শায়দ বলছে 4.4146 আসে, তো আমার তো এটা আসলো ভাইয়া, আর একটা বার ক্যালকুলেট করে দেখো। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। ভাই আপনাকে হালকা রোস্ট করছিলাম, এজন্য কোনো টি শার্ট পাবো না। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দা লাইভ আটকাই গেছিল ইন্টিগ্রেশন করার সময়, তার ও আচ্ছা, ইন্টিগ্রেশন করার সময় লাইভ আটকাই গেছিল। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমি জানি না, এটা খেয়াল করিনি। মানে তোমরা কি যেটা কেউ দেখো নাই, এটা 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 তোমরা দেখো নাই, ইন্টিগ্রেশনেরটা এটা তোমরা দেখো নাই। ইন্টিগ্রেশন করার টাইমে কি লাইভ আটকাই গেছিল, মানে এটা কি তোমরা দেখো নাই? এটা হ্যাঁ, এটা তোমরা দেখো নাই, এটা তোমরা দেখো নাই, এটা 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 তোমরা দেখো নাই ইন্টিগ্রেশন করার টাইমে, দেখো রে এটা। এই এই পোলাপান পোলাপান পোলাপান, দেখো এটা তোমরা দেখো নাই। আমি একটু পড়ালেখার কথায় আসি প্লিজ, এটা তোমরা দেখো নাই, একটু বলো আমাকে। এটা কি তোমরা দেখছো নাকি দেখো নাই সেটা বলো। এই যে দেখছে তো, তাহলে কার লাইভ আটকাইছিল ইন্টিগ্রেশন করার সময়? না কেউ কেউ এই যে, আমার তো কোনো দোষ নাই এখানে, আমার তো কোনো দোষ নাই। আমার যদি ইন্টারনেটে সমস্যা থাকতো তাহলে কেউ দেখতে পাইতো না ভাই, তোমাদের দোষ, তোমাদের ইন্টারনেটের সমস্যা, আমার কোনো সমস্যা নাই। এই যে সবাই দেখছে, যারা দেখিস নাই তারা আসলে তাদের ইন্টারনেটের সমস্যা ছিল, ঠিক আছে। এই যে আরে ভাই, রাফি তো দেখি একটা পোল্টি, রাফি তো পুরাই পোল্টি ভাই। রাফি একবার বলছে হ্যাঁ দাদা দেখছি, আর একবার বলছে না দেখি নাই। ইস রে, আচ্ছা ঠিক আছে, সব পোল্টি রে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা পড়াচ্ছি দাঁড়া। দেখ শোন শোন, ইন্টিগ্রেশন যে করা লাগবে এটা তো বুঝছোস,
মানে ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ তুমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরে একটা ক্ষুদ্র পরিবর্তন বের করতে পারতেছো, পুরো পরিবর্তন তো বের করতে পারতেছো না। পুরো তাপগতীয় প্রক্রিয়া এনট্রপি কতখানি চেঞ্জ হবে সেটা তুমি বের করতে পারবে না টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরে, কারণ এই তাপগতীয় প্রক্রিয়াগুলো যেগুলা মানে সমষ্ণ বাদে বাকি যে তাপগতীয় প্রক্রিয়াগুলা সেগুলো তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকেই না। তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট ধরতে পারো তাপ শক্তি বা এনট্রপির ক্ষুদ্র পরিবর্তনের জন্য, যেটা এখানে লেখা হয়েছে, বাট টোটাল পরিবর্তন তো তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে বের করতে পারবে না। তার জন্য কি করতে হবে, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। সো ইন্টিগ্রেট করলে আমার কি হবে, ডেলএসটা বের হবে। তার মানে আমরা ইন্টিগ্রেট করতে হবে কাকে, এই পাশটাকে ডেল কিউ বাই টি কে, মানে ডি কিউ বাই টি কে কাকে ইন্টিগ্রেট করতে হবে, ওই যে ডি কিউ বাই টি কে ইন্টিগ্রেট করতে হবে। এখন ডি কিউ মানে কি, ডি কিউ মানে কি যে মাত্রই তো বললা কিউ মানে কি ছিল এম এস ডেল থিটা, বা ডেল কিউ মানে কি ছিল এম এস ডেল থিটা, তাহলে ডি কিউ মানে কি হবে এম এস ডি থিটা। ডি থিটাকে জাস্ট ডিটি লিখছি আর কিছু না, ঠিক আছে। ডি থিটাকে কি লিখছি, জাস্ট ডিটি লিখছি। এটার মানে কি, মানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে তুমি ডি কিউ পরিমাণ তাপ শক্তি দিছো, এন্ড সেই তাপ শক্তি গ্রহণ করে সিস্টেমের টেম্পারেচার কি হইছে, ডিটি পরিমাণ চেঞ্জ হইছে, ঠিক আছে। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমকে তুমি ডি কিউ পরিমাণ তাপ শক্তি দিছো এবং সেটা গ্রহণ করে সিস্টেমের টেম্পারেচার কি হইছে, ডিটি পরিমাণ চেঞ্জ হইছে। তাহলে আমরা কি লিখতে পারি ওটার জন্য, ডি কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডিটি, তোমাদের 19 এর ফর্মুলা, ঠিক আছে। এখানে এমটা কি, সিস্টেমের ভিতর যে আছে তার ভর, এসটা কি, এই এসটা কি সিস্টেমের ভিতর যে আছে তার আপেক্ষিক তাপ, এবং এই ডিটিটা কি, ডিটিটা হলো সিস্টেমের ভিতর যে আছে তার তাপমাত্রার পরিবর্তন। কেন তাপমাত্রা পরিবর্তন হবে, তাপ শক্তি গ্রহণ করার কারণে। এখন তুমি বলতে পারো ভাই তাপমাত্রা তো পরিবর্তন নাও হতে পারে, ভাই তাপমাত্রা যদি পরিবর্তন নাই হয় তার জন্য ফর্মুলা তো উপরেই লিখে রাখছি, এত দূর তো আসারই দরকার নাই। আমরা এত দূর আসছি কেন, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তার জন্য, তার মানে তাপমাত্রা এখানে অবশ্যই পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন না হলে তো সরাসরি ওই ফর্মুলাতেই বের করা যায়, এত ঝামেলারই তো দরকার নাই, ঠিক আছে। ওকে, সো আমরা কি করছি এখানে দেখো, ডি কিউ কে জাস্ট এম এস ডিটি দিয়ে রিপ্লেস করছি। এখন রিপ্লেস করার কারণ কি, কেন রিপ্লেস করলাম, দেখো এখানে ভ্যারিয়েবল দুইটা, মানে সিস্টেম কি করছে, তাপ শক্তির আদান প্রদান করছে, তার মানে ডি কিউ এর তো একটা মান আছে, আবার সিস্টেমের টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, তার মানে এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, কিউ একটা ভ্যারিয়েবল, টেম্পারেচারও একটা ভ্যারিয়েবল। দুই ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন তোমরা শিখো নাই, দুই ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন তোমরা শিখোই নাই। তোমাদের ইন্টার লাইফে যা আছে সব কি এক ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন, মানে একটা ভ্যারিয়েবল থাকে সেটাকেই তোমরা ইন্টিগ্রেট করো। সো আমাদের কি করতে হবে, এই দুই ভ্যারিয়েবলকে এক ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, মানে দুই চলকের সমীকরণকে এক চলকের সমীকরণে কনভার্ট করতে হবে। খুবই সিম্পল, ঠিক আছে। ডান পাশে দুইটা চলক আছে, একটা চলক বানাইতে হবে। তার জন্য দেখো ডিকিউ এর পরিবর্তে যদি এম এস ডিটি বসাই দেই তাহলেই একটা চলক চলে আসে, কে, জাস্ট টি। দেখো এখানে টি বাদে আর কোনো চলক নাই, টি বাদে আর কোনো ভ্যারিয়েবল এখানে নাই। এম বস্তুর ভর কনস্ট্যান্ট, এস বস্তুর আপেক্ষিক তাপ কনস্ট্যান্ট, বাকি থাকতেছে কে, টি এবং ডিটি, মানে একটাই ভ্যারিয়েবল আছে সেটা কে, টি। ওকে, সো আমরা রিপ্লেসটা কেন করলাম, ওই এক ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন বানানোর জন্য। দেন কি করছি, কনস্ট্যান্ট টার্ম দুটাকে সামনে নিয়ে আসছি, কারণ আমরা কনস্ট্যান্টকে চাইলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, সেটাই করেছি, সামনে নিয়ে আসছি। সামনে নিয়ে আসলে কি হচ্ছে, ভিতরে কে থাকতেছে ডিটি বাই টি, আর এই টি ওয়ান টি টু কই থেকে আসলো, লিমিট বসাইছি। লিমিট বসাইতে আমরা ইন্টিগ্রেশন করার সময় আমরা, মানে এটা তো তোমার ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, ডেফিনিট ইন্টিগ্রালে অবশ্যই লিমিট বসিয়ে কাজ করতে হয়। ওকে, সো লিমিটটা কি আসলে, টি ওয়ানটা কি, তুমি একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছো সিস্টেমের উপর, সেই তাপগতীয় প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের যে টেম্পারেচার ছিল সেটা হলো টি ওয়ান, এবং তাপগতীয় প্রক্রিয়া শেষে সিস্টেমের যে টেম্পারেচার হয়েছে সেটা হলো টি টু। এখন তুমি বলবো ভাইয়া লিমিট হিসেবে কেন টি ওয়ান টি টু বসাইলাম, ভি ওয়ান ভি টু বসালে কি সমস্যা হতো, পি ওয়ান পি টু বসালে কি সমস্যা হতো, সমস্যা হইতো। ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করতেছো লিমিটে সবসময় সেই বসবে। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করতেছো, টেম্পারেচারের সাপেক্ষে, সো লিমিটে অবশ্যই টেম্পারেচারই বসতে হবে, ঠিক আছে। বুঝছো, খুবই সহজ হিসাব, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা সেই লিমিটে বসবে। ওকে, এখানে টি ওয়ানটা কি, প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের টেম্পারেচার, টি টুটা কি, প্রক্রিয়ার শেষে সিস্টেমের টেম্পারেচার। ওকে, আচ্ছা এখন যেটা করছি এমএস কে বাইরে নিয়ে এসেছি, ভিতরে আছে ডিটি বাই টি, মানে 1/t কে ইন্টিগ্রেট করতে হবে টি এর সাপেক্ষে, ঠিক আছে। ডিটি বাই টি মানে কি, ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি মানে কি, 1/t কে ইন্টিগ্রেশন করতে হবে টি এর সাপেক্ষে। 1/x এর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কত, ln x, তাহলে 1/t এর টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কত হবে, ln t, এইটুকুর ইন্টিগ্রেশন কত হবে, ln t, আর লিমিট তো লিমিটের মতো থেকেই যাবে, ঠিক আছে। দেন আমরা কি করছি, এইটুকুর পরে দেন আমরা লিমিটটা বসিয়েছি। দেখো ডেল এস মানে আমরা কি পেয়েছিলাম, এম এস ln t লিমিট t1 থেকে t2। এবার লিমিট বসাতে হবে, লিমিট বসানোর সিস্টেম কি, প্রথমে বসাতে হয় আপার লিমিট, দেন বসাতে হয় লোয়ার লিমিট। কার জায়গায় লিমিট বসাতে হয়, আপনি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছেন তার জায়গাতেই আপনি লিমিট বসাবেন। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছেন, টি এর সাপেক্ষে, তার মানে লিমিটের মানগুলা কোথায় বসবে,
টি এর জায়গায় বসবে। প্রথমে কি করব, আপার লিমিট বসাবো, দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে চলো আপার লিমিট বসাও টি এর জায়গায় ln t2, টি এর জায়গায় t2 বসাই দিছি, দেন মাইনাস দিয়ে সেম জায়গায় জাস্ট লোয়ার লিমিট বসাইছি, ঠিক আছে? এইটাই। আর ln এর বাইরে মাইনাস মানে কি, ভিতরে আসলে কি হয়, ভিতরে আসলে ভাগ হয়ে যায়, নর্মাল ম্যাথমেটিক্স। সো ln t2/t1, এখান থেকেই হলো আমাদের এই ফর্মুলাটা চলে আসছে। এবং এই ফর্মুলায় ডেলএস মানে কি, ডেলএস মানে এই প্রক্রিয়ায় বা তাপগতি প্রক্রিয়ায়, এই যে তাপগতি প্রক্রিয়াটা আমরা চালাইছি সিস্টেমের উপরে, সেই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? আর এই এসটা কি, এস কিন্তু এনট্রপি না, এই এস কিন্তু আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ? সিস্টেমের ভিতরে যে আছে তার আপেক্ষিক তাপ, ঠিক আছে? এমটা কি, এমটা হলো সিস্টেমের ভিতরে যে আছে তার ভর। টি2টা কি, টি2টা হলো প্রক্রিয়া শেষে, মানে সিস্টেমের উপর কি আমরা একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছি না, সেই প্রক্রিয়া শেষে সিস্টেমের টেম্পারেচার। আর টি1টা কি, শুরুতে সিস্টেমের টেম্পারেচার। দেখো এখন বুঝছো কিনা, দেখো পোলাপান এখন বুঝছো? দেখো দেখো দেখো, এলএন নিলেন কেন দাদা? ওটা নেই না, ওটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার ফর্মুলাই হলো ln x, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন অফ 1/t dt কি হবে, ln t হবে, ঠিক আছে? এটা ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা, আমি নেই নাই, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। ওকে, দেখো ইন্টিগ্রেশন হলো আমার সেই আনওয়ান্টেড কাজিন, যে আসবে আমি জানি বাট ওরে দেখতে চাই না। সাবাস সাবাস। ছায়া প্রকাশনী প্র্যাকটিস বুক নিলে কি ধ্রুবক লাগবে? আর না, দরকার নেই, দরকার নেই। জি ভাইয়া, ওকে মুনতাকিন শাহেদ বসি ক্লিয়ার বস, ওকে। ফিউচার প্রমিত বিশ্বাস দাদাস কিড, হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে দিল হি খুশ কাট দিয়া, থ্যাংক ইউ ভাই। একটা কেয়ার রিয়াক্ট না দিব না থাক, আমি এমনিও রেস্ট্রিকশন খেয়ে বসে আছি ভাই, রিয়াক্ট কিছু দিতে পারতেছি না, জীবনটা কষ্টের। ক্লিয়ার বস, ওকে শান্ত। বর্ষরাজ বলছে দাদা টি2 টাকে সবসময় টি1 এর থেকে বড় হতে হবে না? না না, টি2 সবসময় টি1 এর থেকে বড় হতে হবে না, কমও হতে পারে, ঠিক আছে? তখন ডেলএস নেগেটিভ আসবে। ওকে, মানুষের মুখের ভাষার ব্যবহার তার বংশের পরিচয়। হোয়াট ভাই, এগুলো কি কমেন্ট করো ভাই, মানে এইগুলা কেন, মানে যাই না কি, মানে কি এটা কিসের বেসিসে বললা তুমি? আচ্ছা হ্যাঁ বুঝছি ফাইনালি, ওকে রাফি ভাই আপনার শার্টটা জোস, হ্যাঁ তাই, থ্যাংক ইউ। এটা আমার 2 বছর আগের শার্ট। আচ্ছা, ব্রাদার ডেজ কোন দিন ভাই? এনি ডে, ব্রাদার্স ডে এনি ডে, যে কোনো দিন, ব্রোদের দিন যে কোনো দিন, ব্রোরা চাইলে যে কোনো দিন চিল করতে পারে, ঠিক আছে? ওকে ভাই ক্লাসের সাথে জীবনটাও আটকে গেল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্লাসের সাথে জীবনটা আটকাই গেছে, নাউজুবিল্লাহ। চলো তোমার জীবনটা আমি একটু চালাই দেই। এই ম্যাথ ক্লিয়ার, এই যে ম্যাথটা করলাম, ম্যাথ ক্লিয়ার হইছে? 2 নাম্বার ম্যাথে যাই, 2 নাম্বার ম্যাথে যাই, চল 2 নাম্বার ম্যাথ কর, চল চল চল। দেখ কি বলছে, ঊর্ধ্ব গগনে বাজিমাতল, নিম্নে ওতনা ধরণী তল, অরুণপাতের তরুণ দল, চল রে চল রে চল। চলো ম্যাথ নাম্বার 2, ঠিক আছে? ম্যাথ নাম্বার কত? 2। তোমায় কি বলছে দেখো, ম্যাথটাকে একটু প্যাচাই, হালকা করে একটু গতিবিদ্যা নিয়ে আসি, ঠিক আছে? তোমরা গতিবিদ্যা পড়ছো, গতিবিদ্যা যদি না পড়ে থাকো আমি আছি না, আমার ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, মাত্র 1500 টাকা, একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং ভর্তি হতে, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি হতে জাস্ট আমাদের পেজ ফিস অফ স্টুপিড একটা মেসেজ দিয়ে বলো, বাকিটা আমরাই করে দিব। তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে জাস্ট টাকাটা পে করবা, রেজিস্ট্রেশন করবা, কাজ শেষ, ঠিক আছে? তারপর তোমার অ্যাডমিশন পর্যন্ত দায়িত্ব আমাদের, তোমার আর কোনো টাকা পয়সা দিতে হবে না, একবার জাস্ট 1500 টাকা, আর কিছু না। চলো সরি, হালকা করে একটু প্রমোশন করে দিলাম। চলো এখানে একটা কাট আছে, ম্যাথটাকে একটু পেঁচাবো, ঠিক আছে? ম্যাথটাকে এখন আমি ইচ্ছা করে পেঁচাবো। এখানে কি আছে, একটা কাট আছে, কি আছে, একটা কাট আছে। এখানে কি আছে, একটা গুলি আছে, কি আছে, একটা গুলি আছে, ঠিক আছে? ওকে, গুলিটা এমনি করে সামনের দিকে যাচ্ছে। ওকে, তোমাকে বলছে কাঠের ভিতরে গুলির যে ত্বরণ সেটার মান হলো -2 মিটার, -2 না সরি, মাইনাস ধরো কত, -200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত? -200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ভালো। তোমাকে বলছে গুলির যে ভর সেটা হলো 100 গ্রাম, সেটা কত? 100 গ্রাম। ওকে, তোমাকে প্রশ্নে বলা হয়েছে গুলিটি কাঠের ভিতর, গুলিটি কাঠের ভিতর 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, ঠিক আছে? ওকে, তারপর আপনাকে বলেছে যে এই যে গুলিটা, এই গুলিটা তৈরি সীসা দিয়ে, কি দিয়ে তৈরি? সীসা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সীসা দিয়ে তৈরি। এবং সীসার যে আপেক্ষিক তাপ সেটা হলো 4500, 4500 ধরো না, আরো বেশি ধরো, আরো বেশি। তোমাকে বলছে 6500 জুল
পার কেজি পার কেলভিন। হ্যাঁ, এটা হলো সীসার আপেক্ষিক তাপ এবং শুরুতে গুলির যে টেম্পারেচার সেটা হলো 300 ডিগ্রি সেলসিয়াস, বলতে 300 কেলভিন। কত? 300 কেলভিন। ওকে, ঠিক আছে। তোমাকে বলছে যদি গুলির টোটাল গতিশক্তির যদি গুলির হারানো গতিশক্তির টং 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 কত পার্সেন্ট? 25% তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে গুলির এনট্রপির পরিবর্তন কত? ভাইয়া চলো ম্যাথ লেখো। এরপর তোমরা এনট্রপিতে বস হয়ে যাবে, ঠিক আছে? এনট্রপির 3টা ম্যাথ করা লাগবে। কয়টা? মানে ইঞ্জিন বাদে যে সব ম্যাথ আছে এনট্রপির, তার মধ্যে কয়টা ম্যাথ করতে হবে? 3টা ম্যাথ। 1 নাম্বারটা কোথায় ভাইয়া? একটু আগে করছি। 2 নাম্বারটা কোথায় ভাইয়া? এখন করব। 3 নাম্বারটা কোথায় ভাইয়া? এরপরে করব। তারপর ইঞ্জিনে যেসব এনট্রপির ম্যাথ আছে ওগুলা বাদে বাকি যে কোনো ম্যাথে আমরা বস। ওকে, যে কেউ আমাদের কিছু বলার আগে আমরা কি বলবো? এনট্রপিতে আমরা বস। তোমরা থামো, ঠিক আছে? জাস্ট চুপ থাকো, আমরা বস। ওকে, এই 3টা ম্যাথ জাস্ট পারতে হবে। ইঞ্জিন বাদে, মানে ইঞ্জিনের মধ্যেও কিছু আছে, ওগুলা বাদে আগে যা আছে তার মধ্যে জাস্ট 3টা ম্যাথ পারতে হবে। তারপর তুমি কি? এনট্রপিতে বস। চলো কোয়েশ্চেন পড়ো। একটা গুলি আছে, ঠিক আছে? গুলির ভর কত? 100 গ্রাম। গুলির ইনিশিয়াল টেম্পারেচার কত? 300 কেলভিন, ঠিক আছে? গুলিটা কি দিয়ে তৈরি? সীসা দিয়ে তৈরি। সীসার আপেক্ষিক তাপ কত? 6500 জুল পার কেজি পার কেলভিন। ওকে, তোমাকে বলছে গুলিটা একটা কাঠের তক্তায় গিয়ে হিট করে এবং সেই কাঠের তক্তার মধ্যে গুলির ত্বরণ যেটা সেটা হলো -200 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে তক্তার মধ্যে গুলির মন্দন হয়েছে। এটাই স্বাভাবিক না? গুলিটা যখন তক্তার মধ্যে যাবে, তক্তা কি করবে? গুলিকে বাধা দিবে। দ্যাট মিন্স গুলির বেগ কমাই দিবে। তার মানে গুলির কি হবে? মন্দন হবে। তোমাকে প্রশ্ন বলছে গুলিটা কাঠের ভিতর 20 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যায়। তার মানে গুলি কাঠের ভিতর 20 সেন্টিমিটার আসবে, তারপর তার বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে গুলিটা থেমে যাবে। তোমাকে বলছে যদি গুলির হারানো গতিশক্তি, গুলির শুরুতে একটা গতিশক্তি ছিল না? ছিল। গুলিটা কি লাস্টিকে থেমে গেছে না? গেছে। তোমাকে বলছে যদি গুলির হারানো গতিশক্তির 25%, যে পরিমাণ গতিশক্তি গুলি হারাইছে তার 25% যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে গুলির এনট্রপির পরিবর্তন কত? এইটা হলো আমাদের কোয়েশ্চেন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমি উত্তর শুরু করব। এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে স্যার, কোয়েশ্চেন নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে বলো তো? না হলে আমি উত্তর শুরু করি। স্যার, না হলে আমি একটু উত্তরটা শুরু করি। দেখেন তো, কোয়েশ্চেন নিয়ে কোনো জিজ্ঞাসা? না হলে উত্তর শুরু করি। পোলাপান 100 গ্রাম কি? 100 গ্রাম কে মারবে? আস্তাগফিরুল্লাহ। পোলাপান উত্তর বের করে ফেলছে। ও মাই গড। এ কি? এ হলো ত্বরণ ভাইয়া। এ ত্বরণ ভাইয়া। ওকে, দেখো এ ত্বরণ মানে মন্দন বা ত্বরণ। ওকে, দেখো এই কোয়েশ্চেন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে শুরু করি আমি। আচ্ছা, বুশরা বলছে নো প্রবলেম। ওকে, নাজিও বলছে না, ঠিক আছে। আরে অরিন্দম তো অ্যানসার দিয়ে দিচ্ছে। সেরা অরিন্দম, সেরা। ঠিক আছে, সেরা, একদম সেরা। ওকে, এই পোলাপান কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে সামনে আগাই। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সামনে গেছে। ওয়াহিদুল বলছে ওকে, ঠিক আছে, চলেন সামনে আগাই। ভাইয়া এইখানে হারানো গতিশক্তি বলতে কি বুঝাইছে? দেখেন, গুলিটা শুরুতে যখন আসতেছিল গুলির একটা বেগ ছিল। যেহেতু গুলির একটা বেগ ছিল তার মানে গুলির অবশ্যই একটা গতিশক্তি ছিল। বেগটা এখানে দেওয়া নাই, তাই না? বেগ থাকবে না, দেওয়া বেগ তোমার বের করে নিতে হবে আর কি। গুলির তো একটা বেগ অবশ্যই ছিল। তার মানে গুলির যেহেতু একটা বেগ ছিল তার মানে শুরুতে গুলির একটা গতিশক্তিও ছিল। ফাইনালি গিয়ে কি হয়েছে? গুলিটা তক্তার মধ্যে গিয়ে থেমে গেছে। মানে গুলির ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? 0 হয়েছে। যখন গুলিটা থেমে গেছে তার মানে কি? তখন এর গতিশক্তি শূন্য হয়ে গেছে। তাহলে শুরুতে একটা গতিশক্তি ছিল, পরে গিয়ে সেই গতিশক্তিটা শূন্য হয়ে গেছে। তার মানে কি হয়েছে? গুলি গতিশক্তি হারাইছে। এখন কতখানি গতিশক্তি হারাইছে সেটাই আমাদের দেখতে হবে। ঠিক আছে, চলেন সলভ করি। চলো সবাই লেখো, গতিবিদ্যার কনসেপ্ট লাগবে। দেখো এখানে গুলির কি দেওয়া আছে? গুলিটা তক্তার ভিতরে কতখানি প্রবেশ করছে? 20 সেন্টিমিটার। তার মানে গুলির সরণ কত? 0.2 মিটার বা 20 সেন্টিমিটার। ঠিক আছে, তক্তার ভিতরে গুলির ত্বরণ কত? -200 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এর মান কত? -200 মিটার পার সেকেন্ড স্কয়ার। তক্তার ভিতরে গুলির ত্বরণ কত? -200 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেনে দেওয়া আছে।
ঠিক আছে, লাস্টে গিয়ে কি হয়েছে, কাঠের মধ্যে গুলিটা থেমে গেছে না, গুলিটা কাঠের মধ্যে প্রবেশ করতেছে 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 করতেছে, ফাইনালি গিয়ে থেমে গেছে না, থেমে গেছে, তার মানে তক্তার ভিতরে গুলির শেষ বেগ কত, গুলির শেষ বেগ 0, তার মানে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু 0। এখন এই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা কি করব জানো, একটু কষ্ট করে ইউ এর ভ্যালুটা বের করব। কেমনে বের করব, ফর্মুলা আমরা জানি, ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as। হোয়াট, v squared is equals to u squared plus 2as। ওকে, v এর মান কত, 0, u তো জানি না, বের করব, প্লাস 2 ইনটু a কত, মাইনাস 200, s কত, 0.2। তাহলে এখান থেকে বলা যায় 0 is equals to u squared মাইনাস, এখানে কত আসতেছে, 2 2 4 2 8, মানে মাইনাস 80, তাই না, কত আসতেছে, মাইনাস 80 আসতেছে না, হ্যাঁ 80 তো আসবে তাই না, 2, তার মানে থাকতেছে 20 4 8 80, ঠিক আছে, দ্যাট মিন্স ইউ স্কোয়ারের ভ্যালু কত, 80। ওকে, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, 9 এর মতো হবে আর কি, ক্লোজ টু 9 হবে, রুট ওভার 80 কত হবে, 8.94, 8.94 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তার মানে গুলির বেগ কত ছিল, মাত্র 8.94 মিটার পার সেকেন্ড। ইস, এত কম আসলো কেন, আচ্ছা সমস্যা নাই, যা আসছে তাই, ঠিক আছে, পরীক্ষায় যেটা আসবে ওটা দিয়ে করে দিয়ে আসবে, সহজ কথা। ওকে, তাহলে গুলির বেগ কত ছিল শুরুতে, 8.94 মিটার পার সেকেন্ড। তাহলে শুরুতে গুলির বেগ যদি 8.94 মিটার পার সেকেন্ড হয়, তাহলে শুরুতে গুলির গতি শক্তি কত ছিল, শুরুতে গুলির গতি শক্তি ছিল ভাইয়া হাফ এম ভি স্কোয়ার্ড। গতি শক্তি কেমনে বের করে, হাফ এম ভি স্কোয়ার্ড দিয়ে বের করে না, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু গুলির ভর কত, গুলির ভর কত ভাইয়া, গুলির ভর হলো 100 গ্রাম, তার মানে 0.1 মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার্ড, মানে 8.94 স্কোয়ার্ড, ঠিক আছে, কত হবে, কত হবে, চলো 0.1 ইন্টু 8.94 তার উপর স্কোয়ার্ড, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 কত হয়, 3.996, কত হয়, 3.996 জুল, ঠিক আছে, 3.996 জুল। তার মানে এতখানি গতিশক্তি শুরুতে গুলির ছিল, ফাইনালি কি হইছে, গুলিটা থাইমে গেছে, তার মানে গুলির গতিশক্তি ফাইনালি কত হইছে, ফাইনালি গুলির গতিশক্তি হইছে 0, ঠিক আছে, এটা শুরুতে গুলির গতিশক্তি ছিল, ইনিশিয়ালি ছিল ইকেআই, ফাইনালি গুলির গতিশক্তি কত হইছে, ফাইনালি তো গুলিটা থেমে গেছে, তার মানে ফাইনালি গিয়ে গুলির গতিশক্তি হইছে কত, 0। তাহলে শুরুতে ছিল 3.996, ফাইনালি গিয়ে হইছে 0, তাহলে গুলিটা কতখানি গতিশক্তি হারাইছে, গুলির হারানো গতিশক্তি কত, গুলির হারানো গতিশক্তি 3.996 জুল, মানে গুলিটা এতখানি গতিশক্তি কি করছে, হারাই ফেলছে, ঠিক আছে। এখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে কতখানি, দেখো কোয়েশ্চেনেই বলা ছিল গুলি যতখানি শক্তি হারাবে তার 25% তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তার মানে এই যে গুলি যতখানি শক্তি হারাইলো তার 25% কি হবে, হিটে কনভার্ট হবে। তাহলে আমরা তাপ শক্তি পাবো কতখানি, তাপ শক্তি হবে এই হারানো গতি শক্তির 25%, মানে 0.25 ইন্টু 3.996, ঠিক আছে, তাহলে এইটা মাল্টিপ্লাইড বাই 0.25, তার মানে 0.99999, মানে আমরা আলটিমেটলি 1 জুল লিখতে পারি, ঠিক আছে, এটাকে চলে 1 জুল লেখা যায়, 1 জুলই হয়েছে মোটামুটি, ঠিক আছে, কত, 1 জুল, ঠিক আছে, 0.999 মানে কি, 1 জুলই তো, ঠিক আছে, মানে অলমোস্ট 1 জুল, তার মানে গৃহীত তাপ শক্তি কত, 1 জুল, গুলি কতখানি তাপ শক্তি পাইছে, 1 জুল তাপ শক্তি পাইছে। এখন এই 1 জুল তাপ শক্তি পাইলে গুলির টেম্পারেচার কি চেঞ্জ হবে নাকি হবে না, কিছুটা হইলেও হবে, খুব বেশি হবে না, কিছুটা হবে, ঠিক আছে, আমি তো ইনফরমেশন এত বুঝে টুঝে দিই না, আমি তো উল্টা পাল্টা ডেটা দিছি, পরীক্ষায় আরো সুন্দরভাবে আসবে, ডেল কিউ এর মান হোপফুলি তোমাদের আরো বড় আসবে, মানে পরীক্ষায় যে ডেটা দিবে দেখবা ওই ডেটা দিয়ে ডেল কিউ এর মান আরো বড় আসতেছে, আমি তো নর্মাল ডেটা দিছি, মানে উল্টা পাল্টা ডেটা দিছি, তার জন্য এরকম ছোট ছোট মান আসতেছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের কি করতে হবে, এই যে তাপ শক্তিটা গুলি গ্রহণ করবে, সেই তাপ শক্তি গ্রহণ করার কারণে অবশ্যই গুলির টেম্পারেচার চেঞ্জ হবে, এবং চেঞ্জ হয়ে কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা কি জানি ফর্মুলা, ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, ডেল কিউ কত আসছে, 1 জুল, এম কত, গুলির ভর 0.1 কেজি, তাই না, 100 গ্রাম 0.1 কেজি, এস কত, গুলির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ মানে গুলি যে উপাদান দিয়ে তৈরি সেটার আপেক্ষিক তাপ, গুলি কি দিয়ে তৈরি ছিল, সীসা, এবং সীসার আপেক্ষিক তাপ কোশ্চেনে দেওয়া ছিল 6500। ওকে, ডেল থিটা মানে কি, তাপমাত্রার পরিবর্তন, কার তাপমাত্রার পরিবর্তন, গুলির তাপমাত্রার পরিবর্তন, তার মানে গুলির ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তাহলে কি আসতেছে 650 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1 কত ছিল, 300 কেলভিন ছিল, তাই না,
গুলির ইনিশিয়াল টেম্পারেচার ছিল কত 300 কেলভিন। এখান থেকে আমাদের টি2টা বের করতে হবে। টি2 কত আসবে, চলো টি2 কত আসবে 1/650, ও মাই গড, প্লাস 300 কত আসে 310, ও মাই গড 300.00154 কেলভিন। ঠিক আছে, এইটা হলো গুলির ফাইনাল টেম্পারেচার। এখন দেখো সব ডেটা তোমার বের হয়ে গেছে, গুলির ফাইনাল টেম্পারেচার পেয়ে গেছো, গুলির ইনিশিয়াল টেম্পারেচার জানো, গুলির ভর জানো, গুলির আপেক্ষিক তাপ জানো। এন্ট্রপির পরিবর্তন কেমনে বের করবা, del S is equals to ms ln T2 by T1। ঠিক আছে, এমটা কত, গুলির ভর কত, গুলির ভর হলো মাত্র 0.1, এস কত 6500, এলএন টি2 কত, টি2 হলো আমাদের 300.00 আর টি1 কত সিম্পলি 300। লেটস ক্যালকুলেট, ডিভাইডেড বাই 300, এলএন এত, ওকে, মাল্টিপ্লাইড বাই 6500 মাল্টিপ্লাইড বাই 0.1 কত আসছে 3.33 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন। এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, মান অনেক ছোট আসছে কারণ আমার ভ্যালুগুলো দেওয়া হয়ে গেছে ছোট, বাট পরীক্ষায় আসলে হোপফুলি আর একটু সুন্দর সুন্দর মান দিয়ে আসবে। ঠিক আছে, বাট দেখো প্রসেস বুঝছো কিনা, প্রসেস বুঝলে আলটিমেটলি হচ্ছে পরীক্ষা আসলে অবশ্যই সলভ করে আসতে পারবে। দেখো বুঝছো নাকি বুঝো নাই বলো, হ্যাঁ হইছে, আরে সেরা সবারটাই হইছে। ঠিক আছে ভাই, এই লেসনের এমসিকিউ এক্সাম কি ঈদের পর হবে, মানে ও হ্যাঁ হ্যাঁ এগুলার এক্সাম পরে হবে, ঈদের বন্ধে বা ঈদের পর যে কোনো একটা সময় হবে। ঠিক আছে, দেখো 300 রাখলে হয় না টি2, হ্যাঁ হয় হয়, তখন তো ডেল কিউ বাই টি দিয়েই সলভ হয়ে যাবে, বাট পরীক্ষায় মানে এত ছোট আসবে না। ঠিক আছে, মানে আমি তো এখানে দিছি জাস্ট উল্টা পাল্টা ডেটা, তার জন্য এত ক্লোজ মান আসছে, পরীক্ষায় তো ক্লোজ মান আসবে না, পরীক্ষায় আরো অন্যরকমই আসবে। ঠিক আছে, দেখো আজ এত ছোট মান নিলাম কেন, আরে বুঝি রে হুদাই নিয়ে ফেলছি ভুলে ভুলে। দাদা 1 জুলের জন্য পরিবর্তিতটা অনেক ছোট, এইটা কি অ্যাভয়েড করলে হয় না? তোমাদের আমি কি বলতেছি, আমি বলছি পরীক্ষায় যখন আসবে এত ছোট আসবে না, আরো বড় আসবে। এখন অ্যাভয়েড যদি করি তাহলে তো ডেল কিউ বাই টি দিয়ে সলভ করলেই হয়ে যাচ্ছে। তুমি যদি তাপমাত্রার পরিবর্তনকে শূন্যই ধরো তাহলে তো সমষ্ণ প্রক্রিয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডেল কিউ বাই টি দিয়ে সলভ করলেই তো হয়ে যাচ্ছে, এত তো কিছু করার দরকারই নেই। ডেল কিউ পেয়ে গেছো না, এটাকে টি দিয়ে ভাগ করো, সেম রেজাল্টই আসবে। বাট তোমার পরীক্ষায় তো এত ছোট মান আসবে না, পরীক্ষায় আসবে আর একটু বড় মান। সো পরীক্ষায় যে বড় মান আসবে এটা আসলে কেমনে করবো ওইটাই তোমাকে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, দেখো 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 ডান দাদা, হ্যাঁ ঠিক আছে, ওকে সেরা। ইয়ানা বলছে বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে গুড ভাইয়া, আরে মন খারাপ করেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কোন দিন থেকে ক্লাস অফ হবে ঈদের জন্য? এই সপ্তাহ ক্লাস হয়েই ক্লাস অফ হবে ঈদের জন্য। ঠিক আছে, আপনাদের জাস্ট এই উইক ক্লাস হবে, তারপরে আপনাদের ক্লাস অফ, ঈদের অফ আপনাদের। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ, বুঝছি, ঠিক আছে বুঝছি। এটা কি ভাই, ভাই বিয়ের পর শালিকাকে সাথে নিয়ে আপনার ক্লাস করতে চাই কেন ভাই, মানে এরকম এরকম ইচ্ছা কেন, মানে শালিকাকে নিয়ে আমার ক্লাস কেন করতে হবে ভাই, মানে কেন, ওয়াই ওয়াই কেন? তোমার কমেন্টে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, দাঁড়ো এই ম্যাথের ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে রাখি তোমার কমেন্টে। মানে তুমি এটা কি কমেন্ট করলা ভাই, এটা কি কমেন্ট ভাই? এই দাঁড়া, ওর কমেন্টকে আমরা একটু উৎসাহ দেই, এই সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও ভাইয়ের কমেন্টে। পিন করে দিছি ভাইয়ের কমেন্ট। মুনতাসির ভাই থ্যাংক ইউ। কাদের পড়াচ্ছি কেন পড়াচ্ছি সিরিজে, মানে আপনার যে মানে নতুন একটা ভূমিকা আপনি পালন করলেন তার জন্য আপনাকে অভিনন্দন ভাই। ঠিক আছে, আপনারাও পালন করতে পারেন ভূমিকা একটু কমেন্টে হাহা দিয়ে। ঠিক আছে, আজকে হাই দেন ভাই। এটা এটা কি কমেন্ট ভাই, এগুলো কি কমেন্ট, এগুলো কি কমেন্ট করে মানুষজন, মানে আমি কি বলবো, হতাশ হতাশ তোমাদের নিয়ে হতাশ। এখন আনপিন করে দিব, আর না অনেকক্ষণ হয়েছে, অনেক প্রায়োরিটি দিয়ে ফেলছি তোমাকে, সরি। যাই হোক, এই দেখো ভাই আপনি যা পড়ান তাই আমার মাথায় ঢোকে, ওয়াও। আচ্ছা, শুটিং কমপ্লিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ শুটিং কমপ্লিট। ঠিক আছে, নেক্সট, ধন্যবাদ অভিনেতারা, অভিনেতা অভিনেত্রীরা, ধন্যবাদ আপনাদেরকে। চলেন লাস্ট ম্যাথ আমাদের আজকে। ঠিক আছে, হয়েছে এই পর্যন্ত। হে রে ডাবল ক্লিক হয়ে গেছিল রে। এই লেখো ম্যাথ নাম্বার 3, দেখো এইটা একটা সুন্দর ম্যাথ, হ্যাঁ, এবং পরীক্ষা আসার জন্য সবচেয়ে কমন টাইপের ম্যাথ এটা। আগের যে দুইটা আছে ওই দুটো না একটু অ্যাডমিশন টাইপের কোয়েশ্চেন, বুঝছো? ওগুলো দেখবা যে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক খুলবা দেখবো ওগুলো অ্যাডমিশনে বেশি আসে। বাট 3 নাম্বার যেটা করাবো এটা হলো এইচএসসি টাইপের, হ্যাঁ। এইচএসসি তে হয় 3 নাম্বারটা, যদি এন্ট্রপি থেকে কোয়েশ্চেন হয় 3 নাম্বার ম্যাথ আসবে,
অথবা ইঞ্জিনের সাথে রিলেটেড কোন একটা ম্যাথ আসবে। যখন আমরা ইঞ্জিন করব তখন তো ইঞ্জিনের সাথে রিলেটেড এন্ট্রপির ম্যাথ করাবই, হয় পরীক্ষায় আসলে এই যে 3 নাম্বারটা আসবে, অথবা ইঞ্জিন থেকে রিলেটেড জিনিসপাতি আসবে। প্রথম দুইটাও আসতে পারে, বাট প্রথম দুইটা অ্যাডমিশন আসার সম্ভাবনা বেশি। যদি এন্ট্রপি থেকে কোয়েশ্চেন হয় তাহলে 3 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপর হলো এই 1 2 ওগুলা। ঠিক আছে, চলেন 3 নাম্বারটা কি বলছে দেখি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। দেখেন, আপনার কাছে একটা বালতির মধ্যে পানি আছে। কি আছে? একটা বালতির মধ্যে পানি আছে। কতখানি পানি আছে? মাত্র 5 কেজি পানি আছে। কতখানি পানি আছে? 5 কেজি পানি আছে। ঠিক আছে, কতখানি পানি আছে? 5 কেজি পানি আছে। এই 5 কেজি পানির তাপমাত্রা কত? আপনাকে বলছে এই 5 কেজি পানির তাপমাত্রা হলো 80 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া। কত? 80 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কাছে ছোট্ট একটা কিউট বরফের খণ্ড আছে। কি আছে? ছোট্ট একটা কিউট একটা বরফের খণ্ড আছে। এটা একটা বরফের খণ্ড। কিউট না? ভালোই কিউট, তাই না? হ্যাঁ, কিউট একটা বরফের খণ্ড। ঠিক আছে, এই বরফের খণ্ডের ভর কত? আপনাকে বলি আছে এই বরফের খণ্ডের ভর মাত্র 2 কেজি। সরি, 2 কেজি বরফ। কত? 2 কেজি ভরের বরফ আছে। ঠিক আছে, এই বরফের টেম্পারেচার কত? মাত্র -10 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া। ঠিক আছে, ওকে। এখন এই বরফটাকে আমরা কি করছি? এই পানির মধ্যে ফেলছি। ফেললে কি হবে? বরফ আর পানির একটা মিশ্রণ তৈরি হবে। ঠিক আছে, ফেললে কি হবে? মিশ্রণ তৈরি হবে। প্রশ্ন করা হয়েছে এই মিশ্রণ তৈরির প্রক্রিয়ায়, কি প্রশ্ন করা হয়েছে? এই মিশ্রণ তৈরির প্রক্রিয়ায়, এই মিশ্রণ তৈরির প্রক্রিয়ায়, তৈরির কিসে? প্রক্রিয়ায় সিস্টেমের, আরে আমার হাতের লেখা এমন কেন? সরি। প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত? সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন কত? এই হলো প্রশ্ন। ঠিক আছে, এনট্রপির পরিবর্তন কত? ওকে, আবারও পড়ি। একটা বাকেট আছে, বাকেট ফুল অফ ওয়াটার। ওকে, 5 কেজি পানি ভরা একটা বাকেট আছে বা একটা বালতি আছে। ঠিক আছে, পানির টেম্পারেচার কত? বালতিতে থাকা পানির মাত্র 80 ডিগ্রি সেলসিয়াস ভাই। উপরে কি আছে? 2 কেজি ভরের একটা বরফ আছে। সেই বরফের টেম্পারেচার কত? মাত্র -10 ডিগ্রি সেলসিয়াস। আমরা কি করেছি? টুপ করে বরফটাকে পানির মধ্যে ফেলে দিছি। ফেলে দিলে কি হবে? একটা মিশ্রণ তৈরি হবে, বরফ আর পানির। ঠিক আছে, প্রশ্ন হলো এই যে মিশ্রণটা তৈরি হইলো, এই মিশ্রণ তৈরির প্রক্রিয়ায় এই সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, ওকে। কেমনে করব ভাইয়া? ভাইয়া এইটা করার জন্য আপনার কি করতে হবে জানেন? প্রথমে সিস্টেমের তাপমাত্রা বের করতে হবে। মানে এই যে মিশ্রণটা আপনি বানাইলেন, এই মিশ্রণের তাপমাত্রা কত সেইটা আপনার বের করতে হবে। ভাইয়া মিশ্রণের তাপমাত্রা বের করা আপনারা কি 9 10-এ শিখছেন নাকি শিখেন নাই? আমি আবারও শিখাবো, কোনো সমস্যা নেই, আমি আবার শিখাচ্ছি। বাট তোমাদের কাছে একবার শুনতে চাই, 9 10-এ এরকম মিশ্রণের তাপমাত্রা বের করা তোমরা শিখছিলা নাকি শিখছিলা না? ক্যালোরিমিতির মূলনীতি নামে একটা জিনিস ছিল, সেখানে এই জিনিস ছিল। তোমরা কি শিখছিলা নাকি শিখছিলা না? একবার বলো, তারপর তো আমি শিখাচ্ছি, কোনো প্যারাই নেই বস। একবার আগে বলো তোমরা শিখছিলা নাকি? বরফ আর পানি মিলে পানি হয়ে যাবে, একদম। জীবনটাই পানি ভাই। সরি, জীবনটা আসলে বেদনা, মানে চোখের পানি আর কি। ঠিক আছে, যাই হোক, এগুলো বললেই কান্না আসে ভাই। আরে কি বলবো, আমার জীবনটা দুঃখে কষ্টে শেষ। যাই হোক, তোমরা বলো। আচ্ছা, না না ভাই, এইচএসসি পরীক্ষা শেষ হলে একটা অনলাইন আড্ডা দিয়ে না, আমাদের সাথে গল্প হবে। ঠিক আছে, ওকে। শিখছি প্লাস ভুলছি, এখন শিখি নাই ভাইয়া, শর্ট সিলেবাস ছিল। তোমরা তো আসলে তাহলে কি বলবো, তোমরা তো ইস রে, ইস, তোমাদের এসএসসি তো শর্ট সিলেবাস ছিল না। তোমরা তো আমার চেয়েও নিকৃষ্ট অবস্থায় আছো। আমি তো তাও ভুলছি, ঠিক আছে, একটু একটু মনে আছে। তোমাদের অবস্থা তো আরো খারাপ, তোমরা তো কোনোদিন পড়োই নাই। তোমাদের দিয়ে আমার কি হবে বলো তো? তোমাদের নিয়ে আমি কি করব? কোথায় যাব তোমাদের নিয়ে আমি? সরকার কেন এরকম একটা বৈষম্য করলো? যাই হোক, ঠিক আছে, আসো পড়ি। দেখো, ধরি এই যে একটা মিশ্রণ বানাবো, ধরলাম এই মিশ্রণের তাপমাত্রা হবে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ধর এখানে একটা মিশ্রণ তৈরি হবে, কেউ কিছু মনে করে না কিন্তু, আমি তো মজা করে বলছি। ঠিক আছে, চিল। তোমরা আবার ইদানিং এত খেপে যাও ভাই, তোমাদের কিছু বলাও যায় না। যাই হোক, দেখো এই যে বাকেটটা, এই বাকেটের মধ্যে যে মিশ্রণটা তৈরি হবে, ধরলাম সেই মিশ্রণের যে তাপমাত্রা সেটা হবে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই মিশ্রণের তাপমাত্রা কত হবে? ধরলাম 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে কি, এখানে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 80 ডিগ্রি সেলসিয়াসের পানি কি হচ্ছে? 3 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হচ্ছে, রাইট?
কি হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াসের পানি থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হচ্ছে। আবার সিমিলারলি ওই যে বরফটা -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এইটা কি হচ্ছে, এইটাও থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হচ্ছে। ভাই দেখো তুমি তো দুইজনকে মিক্স করে আলটিমেটলি থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিই পাইছো, তাই না? তার মানে হইছে কি 80 ডিগ্রি সেলসিয়াসের যে পানি ছিল এইটাও থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হইছে, আবার -10 ডিগ্রি সেলসিয়াসের যে বরফ ছিল ওইটাও থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হইছে, দুইটাই থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হইছে। এখন এই পানিতে কনভার্ট হওয়ার সময় কেউ কেউ তাপ শক্তি গ্রহণ করবে, কেউ কেউ তাপ শক্তি বর্জন করবে। তুমি চিন্তা করো একটা নর্মাল ওয়াটার, ধর নর্মাল একটা বোলের মধ্যে তোমার ওয়াটার আছে, সেটার মধ্যে তুমি আইস দিছো, মানে বরফ দিছো, বরফ দিলে কি হবে, পানি ঠান্ডা হবে। কেন ঠান্ডা হবে? কেন ঠান্ডা হবে? কারণ পানি কি করবে, তাপ শক্তি ছেড়ে দিবে, তাপ শক্তি ছেড়ে কি করবে, বরফটাকে গলায় ফেলবে। তার মানে এখানে কি হচ্ছে, বরফ তাপ শক্তি গ্রহণ করতেছে কার কাছ থেকে, পানির কাছ থেকে। সো যখন এরকম দুইটা ডিফারেন্ট টেম্পারেচারের বস্তুকে দিয়ে আমরা একটা মিশ্রণ বানাই বা একটা মিক্সচার বানাই, তখন কি হয়, একজন দেখা যায় তাপ শক্তি বর্জন করে, একজন তাপ শক্তি গ্রহণ করে। এখন তাপ শক্তি বর্জন করবে কে? যার তাপমাত্রা বেশি সে করবে। খুবই সিম্পল, তাপ শক্তির প্রবাহ কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যার বেশি তার কাছ থেকে তাপমাত্রা যার কম তার কাছে তাপ শক্তি প্রবাহিত হবে। তাহলে যার তাপমাত্রা বেশি মানে পানির, সে কি করবে, তাপ শক্তি দিবে। তাপ শক্তি গ্রহণ করবে কে? যার তাপমাত্রা কম সে তাপ শক্তি গ্রহণ করবে। ঠিক আছে, যার তাপমাত্রা বেশি সে তাপ শক্তি দিবে, যার তাপমাত্রা কম সে তাপ শক্তি গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো কতখানি তাপ শক্তি দিবে আর কতখানি তাপ শক্তি গ্রহণ করবে। যদি এই সিস্টেমে শক্তির কোনো লস না হয় তাহলে যতখানি তাপ শক্তি দেওয়া হবে ঠিক ততখানি তাপ শক্তি গ্রহণও করা হবে। মানে এই যে পানি, পানি কি করবে, 80 ডিগ্রি সেলসিয়াসের পানি তাপ শক্তি দিবে, আর ওই যে বরফ -10 ডিগ্রি সেলসিয়াস ও কি করবে, তাপ শক্তি গ্রহণ করবে। এখন তাপ শক্তি দিবে কতখানি আর গ্রহণ করবে কতখানি। যদি এই সিস্টেমের মধ্যে তাপ শক্তির বা শক্তির কোনো লস না হয় তাহলে পানি যতখানি তাপ শক্তি দিবে বরফ ঠিক ততখানি তাপ শক্তি গ্রহণ করবে। এইটার নামই ক্যালোরিমিতির মূলনীতি। এটার নামই কি, ক্যালোরিমিতির মূলনীতি, যে গৃহীত তাপ ইজ ইকুয়ালস টু বর্জিত তাপ। কখন? যখন সিস্টেমে শক্তির কোনো লস নাই। এবং এখানে তো আমরা এগুলোকে আইডিয়াল সিস্টেম ধরে নেই, মানে আমরা তো এই কেসগুলোতে শক্তির লস কনসিডার করি না। তার মানে এখানে গৃহীত তাপ শক্তি আর বর্জিত তাপ শক্তি কি হবে, সমান হবে। তাপ শক্তি গ্রহণ করতেছে কে, বরফ, বর্জন করতেছে কে, পানি। এবং এই গৃহীত তাপ শক্তি আর বর্জিত তাপ শক্তির পরিমাণ কি হবে, অবশ্যই অবশ্যই সমান হবে। ঠিক আছে, এখন এই দুইটা আমাদের একটু বের করতে হবে যে কে কতখানি তাপ শক্তি গ্রহণ করলো বা বর্জন করলো। এটা দেখো, এই যে বরফ, বরফ কি জাম্প করে একবারে 3 ডিগ্রি সেলসিয়াসের পানি হইতে পারবে? পারবে না। কি হবে, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। প্রথমে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। এটা হওয়ার জন্য তার কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে? আচ্ছা প্রথমে এটা বোঝো, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হওয়ার জন্য তাপ শক্তি কি গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে? বলো তো কি করতে হবে? তাপ শক্তি গ্রহণ করতে হবে। তাপমাত্রা ছিল -10 হবে 0, তাপমাত্রা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য তাপ শক্তি কি করতে হয়, গ্রহণ করতে হয়। তো যে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে, তার জন্য কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি গ্রহণ করতে হবে। কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে সেটা আমরা একটু দেখি। ধরো তাপ শক্তি গ্রহণ করতে হবে Q1 পরিমাণ, সেটা কেমনে বের করব, ইজি ফর্মুলা ms ডেল থিটা। হোয়াট? ms ডেল থিটা। বরফের ভর কত? বরফের ভর কত ভাইয়া? বরফের ভর 2 কেজি। বরফের আপেক্ষিক তাপ কত? 2100। বরফের তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রা ছিল কত শুরুতে? -10, হইছে কত পরে? 0। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? 0 মাইনাস -10, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে 0 + 10। ঠিক আছে, বুঝতে পারছো +10 কেন হইলো? মাইনাসে মাইনাসে প্লাস 0 মাইনাস -10 মানে কি 0 + 10। বুঝতে পারছেন? তাহলে কত হচ্ছে, 42,000 জুল। ঠিক আছে, তারপর -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ বানানোর জন্য বরফ কতখানি তাপ শক্তি গ্রহণ করতেছে, 42,000 জুল। এইবার কি হবে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হবে। এখন তুমি বলবো ভাইয়া এইটা কেন, এইটা কেন?
দেখো বরফ থেকে পানি হওয়ার জন্য মাঝখানে কি একটা সুপ্ত তাপের দরকার হয় না? সুপ্ত তাপের দরকার হয় না, মানে বরফ থেকে তো একদম জাম্প করে মানে পানি হয়ে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় না। প্রথমে বরফ থাকা অবস্থায় ওর কি ছিল, অনেকগুলো বন্ড ছিল, সেই বন্ডগুলো ভেঙে ওর ভৌত অবস্থা চেঞ্জ করা লাগে, মানে বরফকে পানি বানানো লাগে, কঠিন থেকে তরলে যাইতে হয়, তারপর তরলের টেম্পারেচার বাড়ে। ঠিক আছে, প্রথমে কঠিন থেকে তরল হইতে হবে, তারপর তরলের টেম্পারেচার বাড়বে। কঠিন থেকে তরল কেমনে হয়? ওই যে সুপ্ত তাপ গ্রহণ করে, সুপ্ত তাপের ফলে কি হয়, ওর ভৌত অবস্থা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে 0°C বরফ যে 0°C পানি হবে, তার জন্য কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে? Q2 is equals to mLF। ঠিক আছে, এলএফটা কি? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফের গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, এম কি? বরফের ভর। এম কত? বরফের ভর কত? 2 কেজি। এবং গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান তোমার আসলে মুখস্থ রাখা লাগবে, কোশ্চেনে নাও দিয়ে দিতে পারে, দিয়ে দিলে ভালো, নাম দিলে মুখস্থ রাখতে হবে। সেটা কত? 336,3,0। ঠিক আছে, কত? 336,3,0। কত হবে এটা? 672,000 জুল। ঠিক আছে, তার মানে এই যে আপনি 0°C বরফকে যে 0°C পানি বানাইলেন, তার জন্য সে কতখানি তাপ শক্তি গ্রহণ করলো? এই যে এতখানি তাপ শক্তি গ্রহণ করলো। ঠিক আছে, এখন ফাইনালি কি হইছে? এই যে 0°C পানিতে সে রূপান্তরিত হইছে বরফটা, সেটা কি হইছে? ফাইনালি গিয়ে θ°C পানি হইছে। তার মানে 0°C পানি θ°C পানি বানানোর জন্য কি করতে হবে? এই যে 0°C পানিটা ছিল, এইটাকে θ°C পানি বানানোর জন্য কি করতে হবে? কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে? সেটা হলো Q3 is equals to ms del theta। ভর কত ছিল? তুমি একটা নরমাল জিনিস চিন্তা করো ভাই, বরফ ছিল 2 কেজি, 2 কেজি বরফ থেকে কি তুমি 4 কেজি পানি পাবা? না, 2 কেজি বরফ থেকে তুমি 2 কেজি পানি পাবা। ঠিক আছে, এই যে বরফ থেকে পানিতে রূপান্তরিত হইলো, 2 কেজি থেকে কতখানি পানি হবে? 2 কেজি পানি হবে ভাই। সো এই যে আমরা 0°C এর পানিটা আসছে, এটা কয় কেজি পানি? 2 কেজি পানি। পানির আপেক্ষিক তাপ কত? 4200। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ডেল থিটা কত? তাপমাত্রা শুরুতে ছিল 0, পরে হয়েছে থিটা, তার মানে ডেল থিটা হবে থিটা মাইনাস 0, তার মানে 8400 থিটা। ঠিক আছে, তাহলে এইটা কি? 0°C এর পানিকে θ°C এর পানি বানানোর জন্য প্রয়োজনীয় তাপ শক্তি। তাহলে দেখো বরফ টোটাল কতখানি তাপ শক্তি গ্রহণ করলো এই θ°C এর পানি হওয়ার জন্য? টোটাল গৃহীত তাপ কত? দেখো টোটাল গৃহীত তাপ কত, খেয়াল করো। টোটাল গৃহীত তাপ কত? টোটাল গৃহীত তাপ টোটাল গৃহীত তাপ কত হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3, তিনটার যোগফল। মানে ওই যে -10°C এর বরফ, সেটা যে θ°C এর পানি হইলো, তার জন্য সে টোটাল কতখানি তাপ শক্তি গ্রহণ করলো? Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক আছে, তিনটার মান বসিয়ে দাও। কি কি ছিল? 4 2 3টা 0, 6 7 2 3টা 0, 4 2 3টা 0, 6 7 2 3টা 0, Q3 কত? 8400 থিটা। ওকে, টোটাল এতখানি তাপ শক্তি গ্রহণ করলো। তাহলে এইটা হলো আমাদের টোটাল গৃহীত তাপ। দেখো বুঝছো নাকি? দেখো তো গৃহীত তাপের পার্টটুকু বুঝছো নাকি? এরপর বর্জিত তাপ বের করতে হবে। এরপর কি করতে হবে? বর্জিত তাপ বের করতে হবে। আগে দেখো গৃহীত তাপের পার্টটুকু বুঝছো নাকি? এই গৃহীত তাপ বুঝছিস? দেখ, তোরা কিন্তু এগুলো কখনো করিস নাই বলছিস। ঠিক আছে, তোরা কিন্তু কখনো মানে বলছিস এগুলো কখনো করিস নাই। ঠিক আছে, দেখো তার জন্য এত ডিটেলসে করাচ্ছি। ওকে, হু, কোয়েশ্চেন 3 আবার রিপিট করেন। কোয়েশ্চেন 3 তো এখনো করাচ্ছি, শেষই তো হয় নাই। শেষ হোক, শেষ হোক। ঠিক আছে, শেষ হোক। T is equals to 80°C ছিল না ভাইয়া? ভাইয়া 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 ভাইয়া, এটা হলো এই যে এখানে যে 5 কেজি পানি ছিল ওইটার তাপমাত্রা। আমরা তো কাজ করতেছি এইটা নিয়ে। ঠিক আছে, ওকে, দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, না 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 না, ওটা তো করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তোমরা এই জিনিস আসলে কখনো 9-10 এর পড়ো না, এগুলো আসলে 9-10 এর জিনিস। ঠিক আছে, কি বলবো, যাই হোক, মানে লাইক এটা তোমরা আসলেই পড়ো নাই কখনো। তাপমাত্রা কেলভিন এককে হবে না, সমস্যা নাই। কেলভিন একক মানে বিয়োগ আকারে থাকলে কেলভিন ডিগ্রি সেলসিয়াস ডাজন্ট ম্যাটার। তাপমাত্রার পার্থক্য যদি বের করতে হয়, তুমি কেলভিনে বের করতেছো না ডিগ্রি সেলসিয়াসে বের করতেছো, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আচ্ছা তোমরা অনেক কনফিউজড হয়ে গেছো, আমি আবার বলি, শুনো 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 শুনো। আমরা এখানে কাজ করতেছি প্রথমে শুধুমাত্র -10°C বরফকে নিয়ে। ঠিক আছে, দেখো বরফ আছে, পানি আছে,
মিক্স করবা একটা মিশ্রণ তৈরি হবে, ঠিক আছে? বরফ আছে, পানি আছে, মিক্স করবা, কি হবে? একটা মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণের তাপমাত্রা আমরা ধরলাম হবে 3°C, ঠিক আছে? মানে দুটাকে মিক্স করার ফলে আমরা ধরলাম আমরা 3°C পানি পাবো, ঠিক আছে? এই বরফ আর পানিকে মিক্স করার কারণে। ওকে, আচ্ছা, এখন কথা হলো এই যে বরফটা পানি হবে বা 80°C যে পানি সেটা যে আবার 3°C পানি হবে, তার জন্য অবশ্যই তাপ শক্তি আদান প্রদান করতে হবে, তাহলে তো হবে না। আমাদের পানির টেম্পারেচার কত ছিল? 80°C। বরফের টেম্পারেচার কত ছিল? -10°C। তাদের মিক্স করার ফলে তারা মাঝামাঝি একটা টেম্পারেচার 3°C পৌঁছাইছে। তার মানে এই পানির টেম্পারেচার কি হবে? কমবে। আর বরফের টেম্পারেচার কি হবে? বাড়বে। বরফের টেম্পারেচার যদি বাড়ে তার মানে কি বরফের তাপ শক্তি গ্রহণ করতে হবে, সেটাই বের করতেছি বরফ কতখানি তাপ শক্তি গ্রহণ করবে। এখন বরফ যে তাপ শক্তিটা গ্রহণ করবে সেটা করবে ধাপে ধাপে, একদম জাম্প করে করতে পারবে না। প্রথমে -10°C বরফকে 0°C বরফে রূপান্তরিত হতে হবে, সেটার জন্য কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেন 0°C বরফকে 0°C পানিতে রূপান্তরিত হতে হবে। কেন? ওই যে ভৌত অবস্থাটা চেঞ্জ হওয়ার জন্য। তার জন্য কতখানি তাপ শক্তি গ্রহণ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এবং ফাইনালি দেখো এখানে কিন্তু শেষ হচ্ছে না। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো পানিতে রূপান্তরিত হয়ে গেল, তাহলে তো এটা এই পানি না, এটা এই পানি না। এই পানি আর এই পানি আলাদা। এই পানি তো আগে থেকেই ছিল, এই পানি কই থেকে আসছে? এই পানি বরফ থেকে আসছে। দুইটা আলাদা, দুইটা ডিফারেন্ট, ঠিক আছে? এটার সাথে এটা মিক্স করা যাবে না। এই পানি আগে থেকেই ছিল। এই পানি কই থেকে আসছে? বরফ থেকে আসছে, বরফ থেকে তৈরি হওয়া পানি এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের 0°C বরফকে আমরা কি করছি? 0°C পানি বানাইছি। ফাইনালি কি হবে? এই 0°C পানি θ°C পানিতে রূপান্তরিত হবে। কেন? কারণ তোমার মিশ্রণের ফাইনাল টেম্পারেচার হচ্ছে θ°C। তার মানে কি 0°C পানিটা অবশ্যই ফাইনালি θ°C পানিতে রূপান্তরিত হবে, কারণ মিশ্রণের তাপমাত্রা তো এখন θ°C হয়ে গেছে। মানে মিশ্রণের মধ্যে যারাই আছে সবার তাপমাত্রা θ°C, ঠিক আছে? সো পানির টেম্পারেচার কি হবে? 0 থেকে বেড়ে কত হবে? থিটা হবে। সো 0 থেকে থিটা হওয়ার জন্য কতখানি তাপ শক্তি তার গ্রহণ করা লাগবে সেটা হলো এটা। তার মানে বরফটা তিনটা ধাপে তাপশক্তি গ্রহণ করতেছে। প্রথমে -10°C বরফ থেকে 0°C বরফ হওয়ার জন্য, দেন 0°C বরফ থেকে 0°C পানি হওয়ার জন্য, দেন ফাইনালি 0°C পানি থেকে θ°C পানি হওয়ার জন্য। তাহলে টোটাল গৃহীত তাপশক্তি কত বরফের? এই যে এটা হলো বরফের টোটাল গৃহীত তাপশক্তি। দেখো এখন বুঝছো কিনা? এখন বুঝছো নাকি? দেখো দেখো তাপমাত্রা কেলভিন একক হওয়া ম্যান্ডেটরি না ভাইয়া, তাপমাত্রার পার্থক্য তো তোমাদের এটা আমি একটু আগেও বললাম। দেখো তাপমাত্রা 20°C ছিল, সেটা 30°C হয়েছে, তাপমাত্রার পরিবর্তন কত? 10 কেলভিনে নাও। এটা এখন এই পরিবর্তন কেলভিনে বের করো, কত হবে? এটা 293 কেলভিন, এটা কত? 303 কেলভিন, পরিবর্তন কত? 10, তাই না? ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন আর কেলভিনে পরিবর্তন সেম ভাইয়া। সো পরিবর্তন বের করার সময় ডিগ্রি সেলসিয়াসে নিয়ে করো আর কেলভিনে নিয়ে করো, ইট ডাজন্ট ম্যাটার, বাট অনুপাত যখন করবা তখন অবশ্যই কেলভিনে নিয়ে করতে হবে, ঠিক আছে? দেখো এই দেখো বুঝছো নাকি সবাই পোলাপান? দেখো 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 বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। ওকে শাহেদ বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। ফু, দেখো দেখো দেখো, তাহলে পরেরটুকুতে যাই। এখন বুঝতে পারছি, ওকে ঠিক আছে, ঠিক আছে, গুড। ওকে গুড 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 গুড। তাহলে আমরা কি বের করলাম? টোটাল গৃহীত তাপ বের করলাম কার? বরফে। এখন বরফ তো তাপ গ্রহণ করছে, তাহলে বরফ যে তাপ গ্রহণ করলো কার কাছ থেকে গ্রহণ করলো? পানির কাছ থেকে। কোন পানির কাছ থেকে? এই যে পানির কাছ থেকে। এই যে একটা বিশাল তাপমাত্রাওয়ালা পানি ছিল, সে তো অনেক তাপ শক্তি নিয়ে বসেছিল, সে কি করবে? বরফকে তাপ সাপ্লাই দিবে। তার মানে তাপ শক্তি বর্জন করবে কে? তাপ শক্তি বর্জন করবে পানি। আমাদের এইটাই দেখতে হবে যে পানি কতখানি তাপ শক্তি বর্জন করতেছে। লেখো পানির বর্জিত তাপ শক্তি। কি লিখবা? পানির বর্জিত তাপ শক্তি। পানির কি? পানির বর্জিত তাপ শক্তি, ঠিক আছে? পানির বর্জিত তাপ শক্তি, ওকে, সেটা ধরলাম আমাদের কিউ প্রাইম। সেটা কি? কিউ প্রাইম। হ্যাঁ, এটা ধরো কিউ, গৃহীত তাপ শক্তি ধরো ছিল কিউ, আর বর্জিত তাপ শক্তি কত? ধরলাম কিউ প্রাইম। পানি কতখানি তাপ শক্তি বর্জন করবে? দেখো পানির টেম্পারেচার ছিল কত? 80°C। পানির টেম্পারেচার হইছে কত? থিটা। তার মানে পানি তাপ শক্তি বর্জন করবে কতখানি? কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা, ঠিক আছে? পানির ভর কত ভাইয়া? পানির ভর কত? এই যে পানির ভর কত ছিল বলতো? 5 কেজি। তাহলে লেখো 5। পানির আপেক্ষিক তাপ কত? 4200। ডেল থিটা কত হবে? এই যে ডেল থিটা, ডেল থিটা কত হবে? পানির টেম্পারেচার ছিল কত? 80, হইছে কত? θ°C। তাহলে ডেল থিটা কত হওয়া উচিত? ডেল থিটা হওয়া উচিত থিটা মাইনাস 80।
এটা হওয়া উচিত, বাট এভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না? এভাবে লিখলে রেজাল্ট মাইনাস চলে আসবে, কারণ থিটার মান অবশ্যই 80-র চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে? থিটার মান 80-র চেয়ে ছোট হবে না, অবশ্যই ছোট হবে 80-র চেয়ে। সো এইভাবে যদি লেখো রেজাল্ট কি চলে আসবে? নেগেটিভ। এখন নেগেটিভ আসলে সমস্যা কি? নেগেটিভ আসলে সমস্যা ছিল না যদি তুমি এখানে বর্জিত শব্দটা উল্লেখ না করতা। চিন্তা করো, যখন তুমি বাধাদানকারী বল লেখো তখন কি আর বলের মান নেগেটিভ লেখো? ধরো একটা বলের মান আসছে -200 নিউটন, তখন কি বলো? বাধাদানকারী বল 200 নিউটন। বাধাদানকারী যখন তুমি উল্লেখ করো তখন কিন্তু আর মাইনাস লেখো না। সো যখন আমরা বর্জিত বলে দিচ্ছি তখন কিন্তু এইখানে মান আর মাইনাস আসা যাবে না। সো এখানে কি লিখতে হবে? খুবই সিম্পল, 80 মাইনাস থিটা, আর কিছু না। কি লিখবা? জাস্ট 80 মাইনাস থিটা, মানে উল্টাটা লিখবা, ঠিক আছে? কারণ থিটা মাইনাস 80 লিখলে এখানে নেগেটিভ চলে আসতো, ঠিক আছে? এর জন্য কি লিখবা? জাস্ট 80 মাইনাস থিটা লিখবা, যেহেতু আমরা শুরুতে বর্জিত উল্লেখ করে দিছি তার জন্য। ওকে, আচ্ছা, তো এখানে কি আসতেছে? 20, 21, 21, 21, 21, 21 আসতেছে না? হ্যাঁ, 21, একটা, দুইটা, তিনটা ইন্টু 80 মাইনাস থিটা, ইফ আই এম নট রং, এইটাই, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হলো আমাদের পানির বর্জিত তাপশক্তি। পানি কি করছে? এতখানি তাপশক্তি বর্জন করছে। ওকে, আমাদের বরফ এতখানি তাপশক্তি গ্রহণ করছে। পানি কি করছে? পানি আবার এতখানি তাপশক্তি বর্জন করছে। এখন ক্যালোরিমিতির মূলনীতির নিয়ম অনুযায়ী যদি কোনো তাপশক্তির লস না হয় তাহলে অবশ্যই সিস্টেমে গৃহীত তাপশক্তি আর বর্জিত তাপশক্তির পরিমাণ কি হইতে হবে? সমান হইতে হবে। যদি কোনো এনার্জি লস না হয় তাহলে সিস্টেমের গৃহীত তাপশক্তি আর বর্জিত তাপশক্তি কি হইতে হবে? সমান হইতে হবে। কিউ এর ভ্যালু কত? কিউ হলো এই যে বাম পাশে লেখা আছে 4, 2, 3টা 0, ওকে, তারপর 6, 7, 2, 3টা 0, ওকে, তারপর 8, 4, 0, 0 থিটা, ঠিক আছে? ওকে ভাই, কিউ প্রাইম কত? কিউ প্রাইম হলো 21,000 মাল্টিপ্লাইড বাই 80 মাইনাস থিটা। এখান থেকে জাস্ট কি করো? থিটা ক্যালকুলেট করো। চলো থিটা ক্যালকুলেট করো, সবাই একটু থিটা ক্যালকুলেট করি আমরা। চলো তো, 21,000 মাল্টিপ্লাইড বাই 80 মাইনাস 42000 মাইনাস 672,000 কত আসতেছে? এত, ডিভাইডেড বাই 8400 প্লাস 21,000 কত আসে? থিটার মান আসে 32.86 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দেখো, বুঝছো নাকি? এই যে থিটার মান বের করলাম, এটা জাস্ট ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে। এই প্রসিডিউর এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের অর্ধেক ম্যাথ হয়েছে আর কি, আরো অর্ধেক বাকি আছে। আমাদের অর্ধেক ম্যাথ হয়েছে, জাস্ট মিশ্রণের তাপমাত্রাটা বের করা হয়েছে, ঠিক আছে? আরো অর্ধেক ম্যাথ বাকি আছে। এই পর্যন্ত বুঝছো নাকি? দেখো পোলাপান, দেখো 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 দেখো, এতটুকু বুঝছো, তারপর আমরা সামনে আগাবো, আরো বাকি আছে এখনো। দাদা, কুরবানি ঈদের টি শার্ট পাই না, আমি নিজেই পাই নাই। নীতিটা আরেকবার, হ্যাঁ শিওর, মানে যদি সিস্টেমে তাপশক্তির কোনো লস না হয় তাহলে সিস্টেমে যতখানি তাপশক্তি গৃহীত হবে ঠিক ততখানি তাপশক্তি বর্জিত হবে। মানে গৃহীত তাপশক্তি ইজ ইকুয়ালস টু বর্জিত তাপশক্তি। 253.286 কেলভিন, না ভুল আসছে, ভুল আসছে, কেলভিনে এটা হবে না, ঠিক আছে? ভাই এই চ্যাপ্টারের কয়টা লেকচার হবে? হবে আরো অনেকগুলোই হবে, আরো 4-5টা তো হবে, ঠিক আছে? ওকে, লাস্ট টু ক্লিয়ার। ওকে ভাইয়া, যদি বাষ্প থাকে, ভাইয়া বাষ্পর সাথে মিশ্রণ কেমনে হয়? বাষ্প থাকবে না, বাষ্পর সাথে মিশ্রণ হয় না, ঠিক আছে? ওকে, বুঝছি, ঠিক আছে। তেজস্ক্রিয় বিক্রিয়া যেমন কখনো শেষ হয় না, তেমনি আপনার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, তেমনি তোমার বলছো? আচ্ছা, তুমি আমাকে বলছো। ওকে, থ্যাঙ্কস। ছায়া খেয়ে গেলাম ভাই, সরি। আচ্ছা, হ্যাঁ, এত বড়, হ্যাঁ, মানে এই ম্যাথটা আসলে কঠিন না, এটা মানে ইজি ম্যাথ, এত বড় না। তোমরা আসলে এই জিনিস পড়ো নাই কখনো, তার জন্য বড় লাগতেছে। মানে তোমাদের যদি এই জিনিস পড়া থাকতো, এটা আমি 3-4 লাইনের মধ্যে করে দিতাম, ঠিক আছে? এই তোমরা কখনো পড়ো নাই, তার জন্য 2 পেজ ধরে বোঝানো লাগতেছে। যদি পড়া থাকতো তাহলে একবারে এই লাইন লিখতাম আর একবার এই লাইন লিখতাম, এই যে লাইন লিখতাম, তারপর জাস্ট এটা সমান এইটা দিয়ে যেটা বের করতাম। তোমাদের যদি পড়া থাকতো, এই যে এখান থেকে শুরু হইতো, এইটুক 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 লিখতাম, আগে যা যা লিখছি এগুলো কিছু লিখতামই না। যেহেতু তোমরা কখনো পড়ো নাই তার জন্য এত বড় করে লেখা লাগতেছে, ঠিক আছে? ওকে, গুড, ঠিক আছে। ওকে, সামনে গাই, এতটুকু হয়েছে, থিটা বের হয়েছে, আমাদের মিশ্রণের তাপমাত্রা বের হয়েছে। এখন দেখো, মিশ্রণের তাপমাত্রা তো পাইলাম, মিশ্রণের এন্ট্রপির পরিবর্তন কেমনে বের করব? আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। আপনি খেয়াল করেন এখানে হইছে কি, কিসের এন্ট্রপির পরিবর্তন বের করবেন? 80 ডিগ্রি সেলসিয়াসের পানি থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, তাই না? চলেন একটু 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 করে বের করি। চলেন চলেন চলেন, এন্ট্রপির পরিবর্তন কেমনে বের করবো? দেখেন এখানে কি কি হয়েছে, কি কি হয়েছে। প্রথমটা লিখি, 80 ডিগ্রি সেলসিয়াসের পানি কি হয়েছে? 80 ডিগ্রি সেলসিয়াসের পানি
থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। থিটা মানে কত? থিটা মানে হলো 32.86 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে? 32.86 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে। ঠিক আছে, 80 ডিগ্রি সেলসিয়াসের পানি কি হয়েছে? 32.86 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হয়েছে। এটা হওয়ার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে? ডেল এস ওয়ান ইজ ইকুয়ালস টু এম এস এল এন T2 বাই T1। কেন এই ফর্মুলা লিখলাম? টেম্পারেচার চেঞ্জ হয়েছে না? টেম্পারেচার চেঞ্জ হয়েছে না? টেম্পারেচার যদি চেঞ্জ হয় এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কোনটা ব্যবহার করতে হবে? এইটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে 80 ডিগ্রি সেলসিয়াসের পানি ছিল, এটার ভর কত ছিল? এইটার ভর ছিল 5 কেজি। কত ছিল? 5 কেজি ছিল। ঠিক আছে, এই 80 ডিগ্রি সেলসিয়াসের পানির ভর কত ছিল? 5 কেজি। তাহলে এম এর মান বসাবা 5। পানির আপেক্ষিক তাপ কত? 4200। এলএন ভিতর আসো। টি2 কত? টি2 মানে কি? ফাইনাল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কত? ফাইনাল টেম্পারেচার 32.86 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কেলভিনে কনভার্ট করি, 32.86 প্লাস 273 কত হয়? হচ্ছে হলো 305.86। কত হচ্ছে? 305.86 কেলভিন। ঠিক আছে, এটা হলো আমাদের T2। ওকে, মানে প্রক্রিয়ার শেষের টেম্পারেচার। প্রক্রিয়ার শুরুতে পানির টেম্পারেচার কত ছিল? 80 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত? 353 কেলভিন। ঠিক আছে, তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে? চলো বের করো। ডিভাইডেড বাই 353 এলএন অ্যান্সার মাল্টিপ্লাইড বাই কত? 5 ইন্টু 4200। কত আসছে? মাইনাস 3010.15 জুল পার কেলভিন। সরি, জুল পার কেলভিন। ওকে, এইটা হলো এতটুকুর জন্য এনট্রপির পরিবর্তন। ঠিক আছে, এটা কি? এতটুকুর জন্য এনট্রপির পরিবর্তন। এইবার এছাড়া আর কি হইছে? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এতখানি তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে। এইটা একটা। আরেকটা কি হইছে? আরেকটা কি হইছে? আরেকটা হইছে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হয়েছে। তার মানে কি হয়েছে? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হয়েছে? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থিটা ডিগ্রি সেলসিয়াসের, মানে থিটা ইজ ইকুয়ালস টু 32.86 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এখন এই যে এটা যে হয়েছে, এটা কি একবারে হয়েছে? না, এটা ধাপে ধাপে হয়েছিল না? একটু আগে দেখলাম আমরা ধাপে ধাপে হয়েছিল না? ধাপে ধাপে হয়েছিল। সেই ধাপে ধাপে আমাদের এনট্রপির পরিবর্তন বের করতে হবে। তাহলে প্রথম ধাপটা কি ছিল? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হয়েছিল? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়েছিল। এটা হওয়ার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে? লেখো ডেল এস টু, নাম দিলাম ডেল এস টু ইজ ইকুয়ালস টু এম এস এল এন T2 বাই T1। ভাইয়া এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করলেন? কেন আপনি এইটা অ্যাপ্লাই করলেন, অন্যটা কেন করলেন না? ভাই এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে না? টেম্পারেচার চেঞ্জ হয়েছে না? -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়েছে না? হয়েছে তো, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। টেম্পারেচার যদি চেঞ্জ হয় এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই এটা। ঠিক আছে ভাই, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফের ভর কত ছিল? 2 কেজি ছিল। কত ছিল? 2 কেজি ছিল। তাহলে এম কত হবে? 2। বরফের এস কত? আপেক্ষিক তাপ কত? 2100। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই এলএন T2 কত দেখো তো? এই প্রক্রিয়ায় বরফের ফাইনাল টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 273 কেলভিন। ঠিক আছে, বরফের আদি তাপমাত্রা কত? T1 কত? -10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত? 263 কেলভিন। ঠিক আছে, চলো বের করো কত আসে। 2 ইন্টু 2100 ইন্টু এলএন, উপরে কত থাকতেছে? 273, নিচে কত? 263। ঠিক আছে, কত হয়? 156.73। কত হয়? 156.73 জুল পার কেলভিন। ঠিক আছে, সো এইটা হলো এই পুরা প্রসেসের প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন। দ্বিতীয় ধাপটা কি ছিল? দ্বিতীয় ধাপটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। ঠিক আছে ভাইয়া, এই যে এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে তুমি বলো? এই যে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? এই প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় নাই। শুরুতেও 0 ছিল, পরেও 0। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন না হয় এনট্রপির পরিবর্তনের ফর্মুলা কি হবে? ডেল এস 3 ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। ঠিক আছে, এই যে 2 নাম্বার ধাপ, এই 2 নাম্বার ধাপে তাপ শক্তির পরিবর্তন ডেল কিউ কত? এই যে বের করে আসছো, দেখো 2 নাম্বার যে ধাপটা, এই ধাপে ডেল কিউ বাই যে গৃহীত তাপ শক্তি কত ছিল? এই যে এত ছিল না? এই যে একটু আগে তো বের করে আসছো এমএলএফ।
বের করছো না, এটা কি ছিল? এই ধাপে তাপ শক্তির পরিবর্তন বা গৃহীত তাপ শক্তি, সেটাই তো এটা ছিল, রাইট? তার মানে এটাই কি ছিল আমাদের MLF। এটাই কি, এই যে ডেল কিউটাই কি 2 নাম্বার ধাপে MLF ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এই যে যেই ধাপটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানানোর জন্য বরফের কতখানি তাপ শক্তি গ্রহণ করা লাগে, সেটাই তো ডেল কিউ। সেটা তো একটু আগে বের করলাম ওই যে MLF ওই ফর্মুলা দিয়ে। তো যদি বের করি ওটা কত আসবে, উপরে আসবে 6 7 2 1 2 3 0। ঠিক আছে, ওকে, এতটুকু তো বুঝছি। নিচে কি টেম্পারেচার, কোন টেম্পারেচার? যেই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে বা যেই কনস্ট্যান্ট টেম্পারেচার এই প্রক্রিয়াটা ঘটতেছে, কোন তাপমাত্রায় এই প্রক্রিয়াটা ঘটতেছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। তো এখান থেকে ডেলএসটি কত আসবে, 6 7 2 1 2 3 0 ডিভাইডেড বাই 273 কত আসে, 2461 2461.54 জুল পার কেলভিন। ঠিক আছে, সো এইটা হলো আমাদের কি, এই যে এই পুরা প্রক্রিয়ার 2 নাম্বার যে অংশটা, সেখানে এন্ট্রপির পরিবর্তন। এবং ফাইনালি এটা আরেকটা অংশ বাকি আছে, সেটা কি, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে কি করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস, মানে থিটা মানে কত, ওই যে 32.86 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাইতে হবে। ঠিক আছে, তার জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে, লেখো ΔS4। এখন কোন ফর্মুলা, তাপমাত্রা চেঞ্জ হয়েছে না, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে আবারও আগের ফর্মুলা MS ln T2 বাই T1। ঠিক আছে, এম কত, ভর কত, 2 কেজি, বরফ ছিল 2 কেজি, 2 কেজি বরফ থেকে 2 কেজি পানি হবে, সো এম এখানে কত, অবশ্যই 2 কেজি। ওকে, এস কত, এস, এই যে এস যেটা এখানে এস কত, পানি না, পানির এস কত, 4200, 4200 ইন্টু ln T2 কত, T2 হলো 32.86, এটাকে যদি করি 305.86 হবে, কত হবে 305.86 ডিভাইডেড বাই T1। T1 কত, শুরুতে টেম্পারেচার কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। ঠিক আছে, সেখানে যদি আমরা ΔS4 টা ক্যালকুলেট করি কত আসবে, 2 ইন্টু 4200 মাল্টিপ্লাইড বাই ln, উপরে কি থাকবে 305.86, নিচে কত 273। ঠিক আছে, কত আসতেছে, 954.7 954.7 জুল পার কেলভিন। ঠিক আছে, সো এখানে আমার টোটাল যা যা হইছে সব কিছুতে এন্ট্রপির পরিবর্তন আমাদের বের করা শেষ। তাহলে এই যে প্রক্রিয়াটা ঘটলো এখানে, এই পুরা প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তন কত হবে, ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। ঠিক আছে, ΔS1 টা কত, ΔS1 হলো এই যে -3010.15, কত, -3010.15 প্লাস ΔS2 টা কত, ΔS2 কই, এই যে এটা ΔS2 কত, 156.73, কত, 156.73। ΔS3 টা কত, ΔS3 2461.54, কত, 2461.54। ΔS4 টা কত, ΔS4 954.7, কত, 954.7। তাহলে ক্যালকুলেট করো একবারে কত আসে, -3010.15 প্লাস 156.73 প্লাস 2461.54 প্লাস 954.7, কত আসে, আসতেছে 562.82 জুল পার কেলভিন। এইটাই হলো এই পুরা প্রসিডিউরে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, দেখো দেখো আমাদের পুরা প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের হয়ে গেছে। দেখো পুরা যে প্রক্রিয়া ছিল সেই পুরা প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমাদের বের হয়ে গেছে 562.82 জুল পার কেলভিন। ঠিক আছে, দেখেন ভাই, হ্যাঁ ঠিক আছে, ওকে গুড, শাহেদ হইছে, গুড, ফেরদৌসুর হইছে, বুশরা হইছে। ভাই এন্ট্রপি ভালো মতো ফিল করতে পারি নাই, এটার সিগনিফিকেন্স কি, মানে এটার না তেমন কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, মানে আমাদের রিয়েল লাইফে বা ডে টু ডে লাইফে এটার তেমন কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। ঠিক আছে, জাস্ট এমন হয় যে আমাদের মানে সিস্টেম, ধরো আমরা একটা প্রক্রিয়া চালাচ্ছি, ধরো একটা কাজ দুইটা প্রক্রিয়ায় করা যায়, কথার কথা, একটা কাজ দুইটা প্রক্রিয়ায় করা যায়। ওকে, একটা হলো ধরো প্রক্রিয়া 1 প্রসেস 1, আর একটা হলো
প্রসেস 2। সেম কাজই দুইটা প্রসেসে করা যায়। ওকে, তুমি কি করলা, দুইটা প্রসেসে এই সিস্টেমের এনট্রপির পরিবর্তন বের করলা। ঠিক আছে, এনট্রপির পরিবর্তন ΔS1 এটাই হলো ΔS2, এবং তুমি দেখলা ΔS1 ইজ লেস দ্যান ΔS2। তোমার কি মনে হয় কোন প্রক্রিয়ায় কাজটা করা উচিত? বলো, 1 নাম্বার প্রক্রিয়া নাকি 2 নাম্বার প্রক্রিয়ায়? কি মনে হয়? বলো বলো বলো, কোনটাই করা উচিত? অবশ্যই 1 নাম্বার প্রক্রিয়া করা উচিত। কেন 1 নাম্বার প্রক্রিয়া করা উচিত? কারণ প্রথম প্রক্রিয়ায় এনট্রপি কম পরিমাণে বাড়বে। ঠিক আছে, দেখবা যে প্রথম প্রক্রিয়ায় এনট্রপি বাড়ছে কি কম পরিমাণে, তার মানে কি সিস্টেমটা কম বিশৃঙ্খল হচ্ছে, এবং আমরা চাই আমাদের সিস্টেম বিশৃঙ্খল কম হোক। কারণ সিস্টেম যখন বিশৃঙ্খল কম হবে, অটোমেটিক্যালি সিস্টেম থেকে আমরা বেশি আউটপুট পাবো বা সিস্টেমের ইফিসিয়েন্সি বেশি হবে। সো এইটা একটা এনট্রপির একটা ব্যবহার হইতে পারে। ঠিক আছে, বুঝছো? ভাই এই ম্যাথ যদি এক্সামে আসে তাহলে আমি শেষ। না না না, মানে লাইক না 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 না, এভাবে না এভাবে না এভাবে না। আমি বলি শোনো শোনো শোনো, এটা না এটা না এটা না, মানে এটা যদি পরীক্ষা আছে তোমরা শেষ হওয়ার কিছুই নেই। তোমাদের কাছে মনে হচ্ছে ম্যাথটা অনেক বড়, বাট তোমরা যখন একবার এই জিনিস পড়বা, তোমরা কি করবা জানো? তোমরা এই লাইন লিখবা, এটা লিখবা, এটা লিখবা, আর এখানে আমি যেগুলো ভাঙায় ভাঙায় করছি না, তোমরা সরাসরি একবারে লিখবা। তোমরা সরাসরি একবারে কেমন লিখবে? যেভাবে লিখবা, তোমরা লিখবে এইভাবে, ΔS ইজ ইকুয়ালস টু ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। ঠিক আছে, ΔS1 কত? ms ln t2 বাই t1। ΔS2 কত? এইটাও ms ln t2 বাই t1। ঠিক আছে, ΔS3 কত ছিল? m lf বাই t। আর ΔS4 কত ছিল? ms ln t2 বাই t1। তোমরা জাস্ট এখানে মান বসাবা। তুমি তো জীবনে এই ম্যাথ করো নাই, তার জন্য আমার এত বড় করে করানো লাগছে, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করানো লাগছে, কারণ তুমি কখনো এই ম্যাথ করো নাই। বাট তুমি যখন পরীক্ষায় করবা, তুমি তো যে সরাসরি এমনি করবা, তুমি চাইলে স্টেপ ভেঙে ভেঙে করতে পারো পরীক্ষায়, বাট অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি চাইলে সরাসরি এইভাবেও লিখতে পারো। তোমরা প্রথমবার করলা, তার জন্য কঠিন লাগতেছে, অনেক বড় লাগতেছে, বাট পরীক্ষায় আসলে এটা মোটেও বড় না। তুমি 1-2 বার করো, আজকে রাতে 2 বার করো না, তুমি দেখবে এরপর সরাসরি এমনি করতে পারতেছো, সমস্যা হবে না কোনো। ঠিক আছে, দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ, মে মাসের টি শার্ট পাবা। টি শার্ট আমাদের কাছে আগামীকাল আসার কথা, সোমবার আসার কথা। ঠিক আছে, গার্মেন্টস থেকে আমাদের হাতে আসলেই তো আমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, মানে আমাদের টি শার্ট শেষ হয়ে গেছিল। ঠিক আছে, মানে টি শার্ট হয়ে গেছিল শেষ। ওই যে লাস্ট যে কন্টেস্ট ছিল, কন্টেস্ট ওখানে 40 জনকে টি শার্ট দেওয়া হয়েছে, টি শার্ট শেষ হয়ে গেছে। সো আমরা টি শার্ট আবার অর্ডার দিচ্ছি, গার্মেন্টস থেকে কালকে আমাদের কাছে আসার কথা আমাদের। হায় হায় আয় হায়।